সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের মাস্টার ক্লাসের লেকচার 2 তে সবাইকে আবারো স্বাগত। এই লেকচারে আমরা মূলত দুটি টাইপ নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণ। আজকের লেকচারের বেশিরভাগই তোমার এই টাইপ 3 টা বেশি থাকবে এবং এরপর টাইপ 7 এ মাত্র 2টা প্রবলেম দেওয়া আছে আর কি। তো টাইপ 3 এর মধ্যে যে প্রবলেমগুলো থাকবে বা যেই প্রশ্নগুলো এসেছে বিগত বছরে, তার মধ্যে দেখো এমসিকিউতে ঢাকা ইউনিভার্সিটিতে 2021 সালে গুচ্ছতে একদম লাস্ট ইয়ারই 22-23 একটা প্রশ্ন আসছে, 20-21 প্রশ্ন আসছে। এর পাশাপাশি এগ্রিকালচার ইউনিভার্সিটি, তারপর তোমার রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, খুলনা, চট্টগ্রাম বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন বছরে অনেক বেশি প্রশ্ন আসছে। অর্থাৎ এই লেকচারের বা এই চ্যাপ্টারের যতগুলো টাইপ আছে তার মধ্যে টাইপ 3 অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো এখন দেখো, এখানে বেশ কিছু ইনফরমেশন বলা আছে। তোমরা জানো যে অভিকর্ষ ত্বরণটা বিভিন্ন ক্ষেত্রে চেঞ্জ হয়। সেটা উচ্চতায় চেঞ্জ হতে পারে, গভীরতায় চেঞ্জ হতে পারে, অক্ষাংশের পরিবর্তনের জন্য পরিবর্তন হতে পারে। তো এখানে এই নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3 তে এই গভীরতা এবং উচ্চতা রিলেটেড কথাবার্তা বলা হয়েছে এবং এই ইকুয়েশন গুলো তোমরা মোটামুটি জেনে আসছো যে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কেমন, এই উচ্চতায় কেমন, গভীরতায় কেমন। তবুও এটা ডেরিভেশন আমরা একটু পরেই দেখবো, তো এখানে আর দেখাচ্ছি না। তো এইখানে শুধুমাত্র পৃথিবীর পৃষ্ঠেরটা তোমাদের একটু জেনে রাখা দরকার। খেয়াল করে দেখো, আমরা জানি যে আমাদের যে ভরের মানটা হচ্ছে আয়তন গুণ ঘনত্ব, m = v, এটা আমরা জানি। এখন যেহেতু পৃথিবী যেহেতু গোলক আকৃতির, গোলকের মতো, তাহলে গোলকের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে আয়তনটা কত হবে? 4/3 পাই r কিউব। তার সাথে রোটা গুণ অবস্থায় আছে। তাহলে ভাইয়া, আমি এখানে যেটা করতে পারতাম, এই যে m এর যে মানটা আছে, m এর মানটা এখানে আমরা আসলে বসাইছি। তো যখন এভাবে আমরা g = ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার লিখি, এরপরে যখন জি বাই আর স্কোয়ারটাকে সেপারেট করলে এই এম এর এই মানটাকে কিন্তু আমরা এখানে রিপ্লেস করতে পারি। তাহলে কত লিখতে পারি? 4/3 পাই আর কিউব রো। তো এইখানে খেয়াল করে দেখো, এরপরে আমরা আসলে কি করতে পারি? আর স্কোয়ার এবং আর কিউব কাটলে এখানে থাকবে আর, আলটিমেট ইকুয়েশন থাকবে 4/3 পাই জি রো আর। অর্থাৎ এই যে ইকুয়েশনটা এখানে লিখে রাখছে, জি এর দুটো ইকুয়েশন এখানে দিয়ে রাখছে, তোমরা দেখতে পাচ্ছ। একটা ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার, আর একটা 4/3 পাই জি রো আর। ওকে, তার মানে একটা বিষয় বুঝতে পারতেছো, সেটা যে অভিকর্ষ ত্বরণের যে মানটা, সেই অভিকর্ষ ত্বরণের মানটা ব্যাসার্ধের সমানুপাতিক। আচ্ছা, তো এই কেসটা আমরা একটু পরে আবারও দেখবো যে কিভাবে কাজে লাগে, আমাদের গ্রাফে কাজে লাগবে। নাম্বার 2, নাম্বার 3 আমরা একটু পরে ডেরিভেশন থেকে দেখে নিব। এখন দেখো, এই পোর্শনে ঘূর্ণন গতির জন্য কিভাবে আসলে চেঞ্জ হয়। অর্থাৎ তোমরা জানো যে পৃথিবীর উত্তর দক্ষিণে হালকা চ্যাপ্টা হইলেও, উত্তর এবং দক্ষিণে এসে হালকা চ্যাপ্টা হইলেও বিভিন্ন সময় বিভিন্ন পজিশনে তার অক্ষাংশ পরিবর্তন হয়। সো এখানে আমাদের যেই নিরক্ষরেখাটা থাকে বা যে বিষুবীয় অঞ্চলটা থাকে, বিষুবীয় অঞ্চলে এই অক্ষাংশের মানটা তখন আমরা বলি 0 ডিগ্রি, আর মেরু অঞ্চলে এই অক্ষাংশের মানটা আমরা বলি 90 ডিগ্রি, যাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। এখন এই কেন্দ্রে যে উৎপন্ন কোণটা, ধরো এখানে যদি কোনো একটা বিন্দু থাকে, ধরো এটা যদি পি বিন্দু হয়, তাহলে এই কেন্দ্রে উৎপন্ন কোণটাকে কিন্তু আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। এবং এই কেন্দ্রে উৎপন্ন যে কোণটা বা কেন্দ্রে তৈরি যে কোণটা, এটাকে কিন্তু আমরা ভাইয়া অক্ষাংশ বলি। সো এই বিষয়টা তোমাদের একটু মনে রাখতে হবে যে ল্যামডা এই পৃথিবীর কেন্দ্রে তৈরি কোণ, অথবা আমরা এটাকে অক্ষাংশ বলতে পারি। ওকে, সো এই বিভিন্ন ল্যামডার জন্য, ল্যামডা যেহেতু এখানে ভেরিয়েবল, বিভিন্ন ল্যামডার জন্য তোমার এখানে জি প্রাইমের মানটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। অক্ষাংশ পরিবর্তন হলে তার মানটাও চেঞ্জ হয়। তো বিষুব অঞ্চলে গেলে এই জি এর মানটা সেই ক্ষেত্রে আসলে কত হবে, সেটা যদি আমরা এই ইকুয়েশন থেকে একটু লিখে রাখি, আমরা লিখতে পারবো। দেখো, জি প্রাইম ইকুয়ালস টু জি মাইনাস, দেখো যেহেতু বলছে বিষুবীয় অঞ্চল, আমরা জানি যে আমাদের বিষুব অঞ্চল আসলে এইটা, এবং এই বিষুব অঞ্চলে আমরা দেখতে পেলাম আমার ল্যামডার মান 0 ডিগ্রি। তাহলে বিষুব অঞ্চলে আমার ল্যামডার মানটা 0 ডিগ্রি। সো এখানে যদি আমি মান বসাই ছোট করে, এটা হবে ওমেগা স্কয়ার আর কজ 0 ডিগ্রি হোল স্কয়ার। তো তোমরা জানো যে কজ 0 ডিগ্রি ভ্যালুটা ভাইয়া 1। তার মানে এখানে আমাদের অ্যান্সার কত আসবে? আমাদের অ্যান্সার আসবে জি মাইনাস ওমেগা স্কয়ার আর। এখন দেখো ভাই, নরমাল কেসে যখন কোনো পরিবর্তন বলবে না, তখন তো এই জি এর মানটাও তুমি জানো, এই ওমেগা স্কয়ারের মানটাও ফিক্সড, পৃথিবীর কৌণিক কম্পাঙ্ক অথবা কৌণিক বেগ, আর আর এর মানটা পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এইখানে এই মানগুলো তুমি যখন বসাবা, তুমি কিন্তু যে ওমেগার বদলে এটাও লিখতে পারো যে জি মাইনাস
2π/t হোল স্কোয়ার ইন্টু আর। এরপর তুমি এখানে হচ্ছে টি এর মানটা বসাই দিবা। টি এর মান কত বসাবা এখানে? 24 ঘন্টা। তো 24 ঘন্টায় কত মিনিট? প্রত্যেক ঘন্টায় 60 মিনিট, প্রত্যেক মিনিটে 60 সেকেন্ড। অর্থাৎ আলটিমেটলি তুমি যদি এখানে 86,400 বসাও টি এর মানটা, তো তুমি হচ্ছে বিষুব অঞ্চলের জন্য শুধুমাত্র তুমি এই মানটা কত পাবা জানো? জি এর মানটা তো জানোই 9.8। তাহলে বিষুব অঞ্চলে তোমরা এই মানটা পাবা 9.780 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ বিষুব অঞ্চলের জন্য যে মানটা, এই মানটা আমরা চাইলে একটু মুখস্থ রাখতে পারি। বিষুব অঞ্চলের জন্য মানটা হচ্ছে 9.780 মিটার পার সেকেন্ড স্কোয়ার। রেফারেন্স হচ্ছে ইসাক স্যার। তোমরা ইসাক স্যারের বইয়ে ইনফরমেশনটা পেয়ে যাবা। আচ্ছা, এবার দেখো মেরু অঞ্চলে জি এর মান। তো মেরু অঞ্চল যখন আমরা কথা বলতেছি, মেরু অঞ্চলে ল্যামডার মানটা হচ্ছে আমাদের কত ডিগ্রি ভাইয়া? 90 ডিগ্রি। এই যে মেরু অঞ্চলে আমাদের ল্যামডার মানটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাইলে এই মানটা যদি আমি এখানে বসাই, দেখো ইকুয়েশনে বসাই, আমরা লিখি জি প্রাইম ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ 90 ডিগ্রি হোল স্কোয়ার। এখন খেয়াল করো, যেহেতু কজ 90 এর মানটা হচ্ছে শূন্য, তাহলে আলটিমেটলি টোটাল পোর্শনটাই শূন্য হয়ে যাবে। টোটাল পোর্শন যদি শূন্য হয়ে যায়, এখানে শুধুমাত্র আমার থাকবে হচ্ছে জি। তার মানে এখানে জি থেকে কিছু একটা বাদ গেলেও এখানে কিন্তু জি থেকে কিছু একটা বাদ যাচ্ছে না। তাহলে সর্বোচ্চ মানটা কোথায়? মেরু অঞ্চলে। এবং এই মেরু অঞ্চলের মানটা তোমরা মুখস্থ রাখতে পারো। এই মেরু অঞ্চলের মানটা হচ্ছে 9.832 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো মেরু অঞ্চলে মানটা সর্বোচ্চ হুইচ ইজ 9.832 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বিষুব অঞ্চলে মানটা সর্বনিম্ন হুইচ ইজ 9.780 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং এর মাঝে যে কোনো অক্ষাংশের জন্য যদি তোমাকে মান বের করতে বলে, তোমরা আশা করি পারবা। আর একটা বিষয় তোমাদের হচ্ছে বলে রাখা ভালো, সেটা হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে, 45 ডিগ্রি অক্ষাংশে এই জি এর মানটা হচ্ছে আদর্শ মান ধরা হয় সমুদ্র সমতলে, এবং সেই মানটা হচ্ছে 9.80665 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই ক্ষেত্রে এটাকে হচ্ছে আমরা কি মান ধরি? আদর্শ মান ধরি। অর্থাৎ আমরা এটাকে 0 ডিগ্রিতেও ধরলাম না। যদি এরকম 45 ডিগ্রি তুমি ধরে নাও, তাহলে এইখানে হচ্ছে সেই মানটাকে তোমরা আদর্শ জি বলতে পারবা। তো এটাকে আমরা যেরকম শর্টে মাঝে মধ্যে এরকম 9.81 লিখি, যেহেতু 9.80665, 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখি। তো এই জন্য মেরু অঞ্চল, বিষুব অঞ্চল এবং আদর্শ যে মানটা, এই তিনটা মান তোমাদের একটু মনে রাখতে হবে, এমসিকিউতে সরাসরি আসতে পারে। এবার দেখো, আমাদের দুটি গ্রহের জন্য যখন আমরা আলাদা করে হিসাব করি, আমরা জানি যে আমাদের স্মল জি এর ভ্যালুটা হচ্ছে ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তার মানে খেয়াল করে দেখতেই পাচ্ছ যে তুমি হচ্ছে এই স্মল জি এর সাথে এম ভর যেটা আছে সেটা হচ্ছে সমানুপাতিক এবং আরটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে তুমি যখন এম এর সাথে জি এর হিসাব করবা, তখন তাদের সমানুপাতিক সম্পর্কটা তোমার বজায় রাখতে হবে। এজন্য দেখো, তুমি যখন জি প্রাইম এবং জে এর অনুপাত করতেছো, তখন জি প্রাইমের সাথে উপরে এম প্রাইম আছে। কারণ কি? কারণ এই দুজন হচ্ছে পরস্পর সমানুপাতিক। কিন্তু ভাই, যখন তুমি ব্যাসার্ধের সাথে হিসাবটা করতেছো, ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। এই জন্য দেখো, এখানে আর স্কোয়ারটা বা আর প্রাইম স্কোয়ারটা কোথায় আছে ভাইয়া? নিচে আছে, কারণ জি এর সাথে আরটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, এরপরে হোল স্কোয়ার করে দেওয়া হয়েছে। অর্থাৎ সহজ ইকুয়েশন থেকে এটা চলে আসছে। আমি যদি জিনিসটাকে এভাবে লিখতাম, দেখো, যদি একটু ভেঙে লিখি, জি প্রাইম ইকুয়ালস টু জি এম প্রাইম আর প্রাইম স্কোয়ার। যদি আমি ধরো এটাকে 1 বলি, এটাকে যদি 2 বলি, এবার যদি আমি 2 ভাগ 1 করি, 2 ভাগ 1 কেন করলাম? কারণ দেখো জি প্রাইমটা হচ্ছে এখানে উপরে রাখা আছে। তো জি প্রাইম যদি আমি উপরে রাখতে চাই, 2 কে উপরে রাখতে হবে। সো জি প্রাইম ডিভাইডেড বাই জি, এটা হবে জি এম প্রাইম আপন আর প্রাইম স্কোয়ার ডিভাইড বাই জি এম আপন আর স্কোয়ার। এবার কি করতে পারি? দেখো, এই পোর্শন থেকে জি এবং জি বাদ যাবে। সো আলটিমেটলি আমাদের কি থাকে? আমাদের এম প্রাইম ডিভাইডেড বাই এম ইন্টু আর বাই আর প্রাইম হোল স্কোয়ার। সো এই ইকুয়েশনটা আশা করি কিভাবে আসছে তোমরা বুঝতে পারছো। এবার দেখো, পৃথিবীর পৃষ্ঠে জি এর মান নিয়ে কথা বলা হয়েছে। পৃথিবীর পৃষ্ঠে জি এর মানটা হচ্ছে আমরা 9.8 নরমালি ধরে নেই, তবে এটাকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার না বললে ধরবা না। এটা হচ্ছে যদি বলে সেক্ষেত্রে তুমি ধরবা, যদি প্রশ্নে বলে দেয় সেক্ষেত্রে তুমি ধরবা। আর হিসাবের সুবিধার্থে তুমি হচ্ছে জি এর মানটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বসাতে পারো, কিন্তু রিটেনে কখনোই তুমি
না বললে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার বসাবা না। এমসিকিউতে তুমি যখন সলভ করবা তোমার মানটা কাছাকাছি আনার জন্য বা হিসাব সুবিধার জন্য তুমি 10 বসাইতে পারবা, কারণ এমসিকিউতে তুমি তো রাফ করলে কেউ দেখতে পারতেছে না, তাই না? কিন্তু রিটেনে যদি কেউ না বলে সেক্ষেত্রে তুমি কিন্তু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার লিখবা না, এটা মনে রাখো। তাহলে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার কখন লিখবো? এমসিকিউতে সহজ হিসাবের জন্য, আর সিকিউতে যদি না বলে সেক্ষেত্রে কিন্তু লিখতে পারবা না। আচ্ছা, যে কোনো গ্রহের কেন্দ্রে জি এর মানটা 0, আর গ্রহ থেকে অসীম দূরত্বে বা মহাশূন্যে জি এর মানটা হচ্ছে 0। দুই ক্ষেত্রে কিন্তু আসলে একই ইকুয়েশন দিয়ে বিষয়টা আসে নাই। কেন? এই বিষয়টা তোমাদের একটু জেনে রাখা ভালো। সেটা হচ্ছে গ্রহের কেন্দ্রে যে জি এর মানটা সেটা কিন্তু আসলে আমাদের বেসিক যে ইকুয়েশনটা আছে, জি ইকুয়ালস টু 4/3 পাই রো জি আর, এখান থেকে আসছে। সো পৃথিবীর কেন্দ্রে তো ব্যাসার্ধের মানটা 0, তো পৃথিবীর কেন্দ্রে যখন ব্যাসার্ধের মানটা 0 হয় তখন এই জি এর মানটাও কত হয়ে যায়? 0 হয়ে যায়। এই কারণে কেন্দ্রের মানটা 0। আর অসীম দূরে বা মহাশূন্যে যখন হিসাব করবা তখন হচ্ছে উচ্চতার সূত্র দিয়ে করতে হবে। সো উচ্চতার সূত্র দিয়ে কিভাবে করতে হবে সেটা আমরা একটু পরে তো উচ্চতার সূত্র ডিরাইভ করে দেখাবো। তার আগে একটু দেখাই, দেখো এই জি এর মানটা আমরা জানি যে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে এই আর প্লাস এইচ হোল স্কোয়ারটা আসলে এখানে কি চলে আসবে? ইনফিনিটি চলে আসবে, কারণ যেহেতু বলছে অসীম দূরে, এই দূরত্ব হবে হচ্ছে ইনফিনিটি। তো সামথিং বাই ইনফিনিটির যে মানটা সেই মানটাকে আমরা তখন কি বলবো? 0 বলবো। অর্থাৎ দুই ক্ষেত্রে মানটা 0, তবে কোন ক্ষেত্রে মানটা কিভাবে 0 সেটা তোমাকে জানতে হবে। একটা হচ্ছে ঘনত্বের যে সূত্রটা আছে, ঘনত্বের রেসপেক্টে সুষম ঘনত্ব ধরে যে হিসাবটা করা হয় তারটা, আর একটা হচ্ছে তোমার নর্মাল জি এর যে সূত্রটা প্রাবল্যের ইকুয়েশন থেকে যেটা আসছে জিএম বাই ডিসটেন্স স্কয়ার, সেখান থেকে আসছে। সো এই জন্য আসলে যখন মনে রাখবো যে মান দুটারই 0 কিন্তু ইকুয়েশন দুটার হচ্ছে আলাদা। এখন আমরা ছোট করে ডিরাইভ করব যে পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মানটা আসলে কেমন হয়। তো আমরা তো এটা জানি, আমরা জানি যে ভাইয়া আমাদের পৃষ্ঠে যেটা থাকে, আমাদের ভূপৃষ্ঠে যেটা থাকে অর্থাৎ আর ব্যাসার্ধে যেটা থাকে, সেইখানে আমার জি এর মানটা হবে হচ্ছে জি এম বাই আর স্কয়ার। এটা আমরা জানি, এটাকে নাম্বার 1 ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন দেখো তোমাকে কোথায় চাইছে? পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়। তাহলে আমার মোট যে উচ্চতাটা, মোট উচ্চতা কেন্দ্র থেকে হিসাব করতে হয়। কেন্দ্র থেকে হিসাব করলে কত হবে? আর প্লাস এইচ। তার মানে আমার মোট উচ্চতা হচ্ছে এখানে আর প্লাস এইচ। এখন এই এইচ উচ্চতায় এখানে যে জি এর মানটা, সেই জি এর মানটা আমি ধরলাম হচ্ছে জিএইচ। তাহলে জিএইচ এর মানটা ভাইয়া কত হবে? জিএম বাই, এখন তো তুমি আর আর স্কয়ার লিখতে পারবা না, কারণ কি? কারণ কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে কত তোমার? আর প্লাস এইচ। তাহলে এখানে তুমি আর এর বদলে লিখবা আর প্লাস এইচ হোল স্কয়ার। আচ্ছা, সো এটাকে আমরা এখানে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি। এখন দেখো ভাইয়া কি করা যায়, যদি আমরা এখানে 2 ভাগ 1 করি, 2 ভাগ 1 করলে দেখো লেখা যায় জি এইচ আপন জি ইকুয়ালস টু জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ডিভাইডেড বাই জিএম বাই আর স্কয়ার। এখন দেখো এখান থেকে সবকিছুই মোটামুটি কাটাকাটি যায়, জিএম জিএম কাটাকাটি যায়, শুধুমাত্র চলক দুটো এখানে থেকে যাচ্ছে। তো চলক দুটো এখানে আর স্কয়ারটা উপরে চলে যাবে, সো উপরে হবে হচ্ছে আর স্কয়ার, আর নিচে থাকছে আর প্লাস এইচ হোল স্কয়ার। তাহলে ভাইয়া দেখো কি লেখা যাবে এখানে, আমরা এখান থেকে লিখতে পারি যে জি এইচ বাই জি এর মানটা হবে হচ্ছে আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। সো এইখান থেকে তখন আমরা বলবো যে তার মানে আমাদের জি এইচ এর যে মানটা সেটা হচ্ছে জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। ওকে, ফাইন। তবে এখানে আরেকটা বিষয় একটু মনে রাখবো, এটা আমাদের ফাইনাল ইকুয়েশন হওয়া সত্ত্বেও এই ইকুয়েশনটা আমার সবার ক্ষেত্রে খাটবে, অর্থাৎ এটি সব সময় অ্যাপ্লিকেবল, অলওয়েজ অ্যাপ্লিকেবল। কিন্তু মনে রাখবো বিশেষ শর্তে অ্যাপ্লাই করতে পারে। ম্যাথটাকে সহজ করার জন্য মাঝে মধ্যে আমরা ধরে নেই যে এইচ এর যে মানটা, মানে উচ্চতার যে মানটা, হ্যাঁ এই উচ্চতার মানটা হচ্ছে ব্যাসার্ধের যদি নগণ্য হয়, ব্যাসার্ধের তুলনায় যদি খুবই নগণ্য হয়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? দ্বিপদী বিস্তৃতি করতে পারি। দ্বিপদী বিস্তৃতি করলে তখন এই জিএইচ এর মানটা চলে আসে জি ইন্টু এই এতটুকুর দ্বিপদী বিস্তৃতি করলে এই মানটা আসে 1 মাইনাস 2h বাই আর। এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি করে আসবে, হ্যাঁ ওকে, সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি করলে আসবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে
বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে তোমার এই যে ইকুয়েশনটা পাইলাম আমরা এখানে, এই ইকুয়েশন কিন্তু সব সময় অ্যাপ্লিকেবল হবে না। কখন অ্যাপ্লিকেবল? শুধুমাত্র এই শর্ত যখন থাকবে, অনলি সেই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাপ্লিকেবল হবে। তো এই বিষয়টা মনে রাখো। যদি উচ্চতার মান নগণ্য হয়, তুমি ইকুয়েশন এটা ব্যবহার করতে পারবা। উচ্চতা যদি নগণ্য না হয়, ধরো উচ্চতার মানটা হচ্ছে 10 কিলোমিটার, অথবা উচ্চতার মান 100 কিলোমিটার, বা উচ্চতার মান পৃথিবীর ব্যাসার্ধেরই সমান, হ্যাঁ, 6400 কিলোমিটার, সেক্ষেত্রে তুমি তো উচ্চতাটাকে বাদ দিতে পারবা না। তখন তোমার ইকুয়েশন অবশ্যই আসলটা ব্যবহার করতে হবে, যেটা আমি লিখে রাখছি অলওয়েজ অ্যাপ্লিকেবল। আচ্ছা, পরবর্তী টাইপটা একটু চলো দেখে নেই। আমাদের এখানে বলছে পৃষ্ঠ থেকে এইচ গভীরতায়। এখন খেয়াল করো, তুমি যখন পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় নেমে আসছো, তখন তুমি যখন এখানে আসো, তখন মনে রাখতে হবে শুধুমাত্র তুমি যেইখানে আসো বা যেই গোলকের উপর দাঁড়ায় আসো, ধরো এটা যদি তুমি হও, যে গোলকের উপর দাঁড়ায় আছো, শুধুমাত্র সেই গোলকের যে ভরটা থাকবে, শুধুমাত্র সেই গোলকের ভর দ্বারা তুমি এফেক্টেড হবা। হ্যাঁ, শুধুমাত্র সেই গোলকের ভরটাই তোমার উপরে কি তৈরি করতে পারবে? এই মহাকর্ষ বল তৈরি করতে পারবে। তার মানে তোমার টোটাল যে গোলকটা আছে, গোলকের বাকি অংশ কিন্তু তোমার কোনো কাজে লাগতেছে না, তোমার লাগবে হচ্ছে নিচের গোলকটা। এখন দেখো, টোটাল যে ব্যাসার্ধটা আছে আমাদের এখানে, টোটাল ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর। টোটাল ব্যাসার্ধ যদি আমাদের এখানে আর হয়, এতটুকু যদি গভীরতা যদি আমার এইচ হয়, তাহলে আমার অ্যাকচুয়াল যেই গোলকটা আমার আসলে লাগবে, সেই গোলকের ব্যাসার্ধ আমার আসলে কত? সেই গোলকের ব্যাসার্ধ কত আসতেছে? আর মাইনাস এইচ হবে। আচ্ছা, তো আর মাইনাস এইচ কে আমরা ধরো ছোট আর দ্বারা এখানে লিখে রাখলাম। এখন দেখো ভাইয়া, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, পৃথিবী পৃষ্ঠে আমরা জানি যে পৃথিবী পৃষ্ঠে জি এর মানটা হয় হচ্ছে gm/r²। এবং ওইখান থেকে ওই যে এম এর যে মানটা, এম এর মানটা আমরা একটু আগে ডিরাইভ করছিলাম কিভাবে লেখা যায়। তো এম এর ওই মানটা থেকে আমরা লিখতে পারি 4/3 পাই রো জি আর। তো এরকম একটা ইকুয়েশন আমরা একটু আগে ডিরাইভ করে আসছি, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। বাট যখন তোমাকে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় বলতেছে, তখন আমরা কি বলছি? তখন আমার শুধুমাত্র কোন গোলক নিয়ে হিসাব করতে হবে, যেই গোলকের উপর তুমি দাঁড়ায় আসো। তুমি কোন গোলকে আসো? এই নিচের ছোট গোলকটাতে আসো। তাহলে নিচের ছোট গোলকের যে ভরটা, ভরটা অবশ্যই ভাইয়া চেঞ্জ হয়ে গেছে। তাহলে ভর যদি চেঞ্জ হয়, বলো তো কোথায় চেঞ্জ আসবে? তুমি চিন্তা করো, আমি যদি এই ঘনত্বটাকে সুষম ধরি, আমি যদি এই ঘনত্বটাকে সুষম ঘনত্ব ধরি, এবং আমাদের এই ঘনত্ব সুষম হলে এই মানটা কনস্ট্যান্ট, এবং বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটাইলে বুঝবা যে এইখানে যে আমাদের পাই আছে, পাই তো এমনি সবসময় কনস্ট্যান্ট, ওর মান আর তুমি কি চেঞ্জ করবা? অভিকর্ষ মহাকর্ষ যে ধ্রুবক, সেটা তো সবসময় কনস্ট্যান্ট, সর্বজনীন ধ্রুবক। আর 4/3 তো চেঞ্জ করার আসলে কিছুই নাই। তাহলে এখানে একমাত্র ভেরিয়েবল আসলে আমাদের কে বলতো? একমাত্র ট্রু ভেরিয়েবল হচ্ছে আমাদের এখানে এই যে আরটা, অর্থাৎ ব্যাসার্ধটা। তার মানে ভাই চিন্তা করো, আমার ব্যাসার্ধ হচ্ছে এখানে ভেরিয়েবল, তাহলে আমাদের ভেরিয়েবলটা কোনটা? এইটা, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল বা চলক। আচ্ছা, এবার দেখো, তাহলে আমার এই এইচ গভীরতায় আমি যখন জি এর মান হিসাব করব, আমরা লিখতে পারবো ধরো জি জি প্রাইম, যেহেতু একটু আগে আমরা জি এইচ দিয়ে রাখছি, এটাকে লিখলাম জি প্রাইম। তো জি প্রাইমের মানটা কত হবে? এই যে 4/3, এই যে পাই, এই যে রো, এই যে জি, কিছুই তো চেঞ্জ হবে না। চেঞ্জটা হবে কোথায়? এই যে এত গভীরতাটা চেঞ্জ হবে। তাহলে এটার ব্যাসার্ধটা কত দেখো, যেহেতু এটা হচ্ছে আমাদের এখানে ব্যাসার্ধ, তো আমার এই নতুন গোলকের ব্যাসার্ধটা এখানে কত? আর মাইনাস এইচ। সেখানে আমার লিখতে হবে আর মাইনাস এইচ। তো আর মাইনাস এইচও লিখতে পারো, অথবা ছোট আরও লিখতে পারো, হোয়াটএভার। তাহলে এখান থেকে এটাকে আমি নাম্বার 2 ইকুয়েশন দিয়ে রাখলাম। তাহলে দেখো ভাইয়া কি লেখা যায়? এখান থেকে আমরা লিখতে পারি 2/1 জি প্রাইম ডিভাইড বাই জি ইকুয়ালস টু 4/3 পাই রো জি আর মাইনাস এইচ ডিভাইডেড বাই 4/3 পাই রো জি আর। সো খেয়াল করে দেখো, এখানে সবকিছুই কাটাকাটি যায়, 4/3 4/3 পাই পাই রো রো, সব কাটাকাটি যায়, শুধু আর মাইনাস এইচ ডিভাইড বাই আরটা থাকে। সো আর মাইনাস এইচ ডিভাইড বাই আর কি হবে? আর বাই আর মাইনাস এইচ বাই আর। তাহলে আর বাই আর এর মানটা আসলে কত? 1। তাহলে এখানে আমি কি লিখতে পারি দেখো,
জি প্রাইম বাই জি ইকুয়ালস টু 1 মাইনাস এইচ বাই আর। সো ফাইনালি আমরা আসলে কি লিখতে পারি? ফাইনালি আমরা লিখতে পারবো জি প্রাইমের ভ্যালুটা হবে জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। সো এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান। এখানে কিন্তু কোনো শর্ত অ্যাপ্লাই করা লাগবে না যে তোমার গভীরতার মান ছোট হইলেও এই ইকুয়েশন, বড় হইলেও এই ইকুয়েশন। অর্থাৎ এই ইকুয়েশনটাও আমার সব সময় অ্যাপ্লিকেবল। আমরা লিখে রাখলাম অলওয়েজ অ্যাপ্লিকেবল, সবসময় প্রযোজ্য হবে। ওকে, এবার এই ক্ষেত্রে একটা বিষয় তোমাদের একটু জেনে রাখা ভালো, সেটা হচ্ছে দেখো এই যে আর মাইনাস এইচটা যখন আমরা এখানে আসলে কাজটা করছি, দেখো এই পোর্শনটাকে আমরা একটু এইভাবে চিন্তা করতে পারি যে 4/3 পাই রো জি। আর মাইনাস এইচটাকে আমরা কি বলতে পারি? এরকম আর বলতে পারি। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, গভীরতায় যখন আমরা কথা বলবো তখন গভীরতায় কথা বলার ক্ষেত্রে তোমার এখানকার যে স্মল আর আর এখানকার যে জি প্রাইমটা এরা পরস্পর প্রপোর্শনাল। এরা পরস্পর কি প্রপোর্শনাল। সো এই সম্পর্কটা এখান থেকে একটু মনে রাখতে হবে আমাদের। আমরা এখানে লিখে রাখলাম যে জিটা হচ্ছে আর এর প্রপোর্শনাল। কোন ক্ষেত্রে? গভীরতার ক্ষেত্রে। এই কনসেপ্টটা আমাদের একটু পরে কাজে লাগবে। এখন দেখো ঘূর্ণন গতির জন্য অভিকর্ষ ত্বরণের মান যে চেঞ্জ হয় সেই হিসাবটা আমরা এখানে একটু করব। প্রথম কথা, ঘূর্ণন গতির জন্য আমাদের অক্ষাংশ পরিবর্তন হয়। সো আমরা এটা বলতে পারি যে ঘূর্ণন গতির জন্য অথবা বিভিন্ন অক্ষাংশে, এটাও আমরা এখানে বলতে পারি। আচ্ছা, এখন বিভিন্ন যে অক্ষাংশ, যে কেন্দ্রের সাথে যে কোণটা উৎপন্ন করা হয়, এই যে ল্যামডা, সেই ল্যামডা হচ্ছে ভাই আমাদের অক্ষাংশ। এখন চিন্তা করো, তোমার এই পৃথিবীতে তুমি যখন এই পজিশনে থাকবা তখন তোমার জন্য সেই পৃথিবীর যে তলটা, সেই তলটা আসলে কোনটা? তুমি হচ্ছে এই তল বরাবর ঘুরতে থাকবা, এই তল বরাবর ঘুরতে থাকবা। কিন্তু তুমি যখন একটা র্যান্ডম অক্ষাংশে থাকবা, ধরো তুমি হচ্ছে এখানে সে ফর এক্সাম্পল তুমি এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আসো বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আসো, তখন কিন্তু তুমি যে এখানে দাঁড়ায় থাকবা তুমি কিন্তু তখন এইরকম একটা তলে ঘুরবা। এই বড় যেই গোলকটা ছিল বা বড় যে বৃত্তের ব্যাসার্ধটা ছিল, এই বড় বৃত্তের ব্যাসার্ধের মধ্যে তুমি কিন্তু আর থাকতে পারতেছো না। তার মানে তুমি যখন উপরে পজিশনে চলে যাচ্ছ তখন তোমার জন্য যেই তলটা হচ্ছে সেটা হচ্ছে এই তল। আচ্ছা, তাহলে তোমার জন্য যে তলটা আছে এই তলের রেসপেক্টে তুমি যখন ঘুরতেছো, দেখো আমরা হচ্ছে এই তলটার কথা বলতেছি, যে ব্যাসার্ধ হচ্ছে এখানে আর প্রাইম, ব্যাসার্ধ হচ্ছে আর প্রাইম। তো তুমি যখন এই তলে থাকবা তখন তোমার কেন্দ্র বিমুখী যে বলটা থাকবে, কেন্দ্র বিমুখী বলটা ভাইয়া কত হবে বলতো? তখন তোমার কেন্দ্র বিমুখী বলের মানটা হবে এম ওমেগা স্কোয়ার আর প্রাইম। এখন খেয়াল করে দেখো ভাই, এই চিত্র থেকে যদি একটু ভালো করে দেখো, আমার এই আর প্রাইমটা কিন্তু আসলে এই আর এর একটা অংশ। আমরা যদি একটা চিত্রে একটু ভালো করে আলাদা করে দেখাই, দেখো আমাদের এটা যদি আর প্রাইম হয়, এখানে দেখো একটা এরকম একটা অ্যাঙ্গেল আছে, এখানে আর একটা আর আছে, দেখো নিচের এটা হচ্ছে আর ক্যাপিটাল আর, আমাদের অ্যাঙ্গেল হচ্ছে এটা ল্যামডা। এটা ল্যামডা হইলে আমার এই কোণটাও একান্তর কোণের জন্য কি ল্যামডা হবে। ফাইন। এখন বলো এই যে মানটা, এই যে এতটুকু যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটাও আমার ব্যাসার্ধ, এই দৈর্ঘ্যটাও আমার ব্যাসার্ধ, এটাকে আমরা আর বলতে পারি। সো আমি এটাকেও আর বলতে পারলাম। এখন বলো এটা যদি আমার আর হয়, দেখো যেই বাহুর সাথে ল্যামডা আছে বা যেই বাহুর সাথে কোণ আছে সেই বাহুটার নাম তাহলে আসলে কত হবে? সেই বাহুর নাম কি হয়ে যাবে? আর কজ ল্যামডা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা যদি আর হয় এটা হবে আমার আর কজ ল্যামডা। সো এখানে আমি এই মানটা বসাতে পারি। সো আমি এখানে লিখে রাখলাম এই মানটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর কজ ল্যামডা। এবং এটা আসলে আমাদের কি কেন্দ্র বিমুখী বলতো, এটাকে আমরা লিখে রাখলাম এটা হচ্ছে এফসি, এটা হচ্ছে এফসি। এখন দেখো এই পয়েন্টে তুমি যখন দাঁড়ায় আছো তোমার নিচের দিকে আসলে কতটুকু টানতেছে, তোমার নিচের দিকে কতটুকু বলে টানতেছে বলো তো? নিচের দিকে তোমাকে টানতেছে এমজি বলে, তোমার যে ওজনটা আছে ওজনজনিত কারণে তোমাকে নিচে এমজি বলে টানা হচ্ছে, এই যে দেখো এমজি। আর বাইরের দিকে তোমার একটা ফোর্স চিন্তা করতে হবে। এখন ভাই দেখো তুমি যে এই পয়েন্টে আসো, এই পয়েন্টে যে তুমি আসো, এই পয়েন্টের নিচের দিকে তোমাকে টানতেছে কত বল? এমজি বল। আর উপরের দিকে তাহলে তোমার একটা বল চিন্তা করতে হবে। এখন ভালো করে খেয়াল করো, আমার অলরেডি এদিক বরাবর হচ্ছে এফসি কাজ করতেছে, আর আমার এই যে এখানেও কিন্তু যেহেতু এটা ল্যামডা, তাহলে এই কোণটাও কিন্তু আমার ল্যামডা হবে। সো এটাকে আমরা এরকম ল্যামডা লিখতে পারি।
তাহলে এটা যদি এফসি হয় তাহলে এটা আবার কি হবে, যার সাথে ল্যামডা আছে বা যার সাথে কোণ আছে সেটা কি কজ হয়ে যাবে, সেটা হবে এফসি কজ ল্যামডা। সো এফসি কজ ল্যামডা হচ্ছে উপরের দিকে আর নিচের দিকে এমজি। তাহলে একটা বস্তুকে কেউ উপরের দিকে টানতেছে মনে করে একটা বলে, নিচের দিকে আরেকটা বলে টানতেছে, তাইলে সে আসলে কি লব্ধি বল বরাবর সে একটা বল অনুভব করে। তাহলে লব্ধিটা আসলে আমাদের এখানে কত বলো, আমরা এখানে লিখতে পারি আমার যে লব্ধিটা হবে এটা বড় বল মাইনাস ছোট বল। সো বড় বল হচ্ছে আমাদের এমজি, ছোট বল হচ্ছে আমাদের এফসি কজ ল্যামডা। তাহলে এই লব্ধি যে বলটা, লব্ধি বলটাই কিন্তু আসলে তোমার ওজনজনিত বল। তাহলে তোমার সেই ওজনজনিত বলের মানটা কত, এমজি প্রাইম ইকুয়ালস টু এমজি মাইনাস এফসি এর মানটা এখান থেকে আমরা বসাই দিব। এফসি এর মানটা হচ্ছে এম ওমেগা স্কয়ার আর কজ ল্যামডা। তো এফসি এর মানের সাথে দেখো আরেকটা কজ ল্যামডা আছে। এখন আমরা এখানে আলটিমেট ইকুয়েশনটাকে ডিরাইভ করে ফেলবো। এমজি প্রাইম ইকুয়ালস টু এমজি মাইনাস এম ওমেগা স্কয়ার আর কজ ল্যামডা দুইটা আছে, তার মানে কি হবে কজ স্কয়ার ল্যামডা, মানে কজ ল্যামডা হোল স্কয়ার আর কি। তাহলে এখানে দেখো সব পাশ থেকে কি বাদ যাবে, এই এম গুলো বাদ যাবে। তো এম গুলো যদি বাদ যায় আমরা কি লিখতে পারি ভাই, আমরা লিখতে পারি জি প্রাইম ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ ল্যামডা হোল স্কয়ার। সো আমাদের আলটিমেট ইকুয়েশন দাঁড়াইলে হচ্ছে ভাইয়া এইটা। সো আমরা কিন্তু এই ইকুয়েশনটাই দেখে আসছিলাম, যেখানে আমাদের যে ল্যামডাটা, ল্যামডাটা হচ্ছে আমাদের অক্ষাংশ, আমাদের এই ল্যামডাটা হচ্ছে অক্ষাংশ অথবা কেন্দ্রে উৎপন্ন কোণ, এবং ওমেগাটাকে আমরা বলছিলাম পৃথিবীর কৌণিক বেগ। এবং দেখো আমরা যদি একটু রিমার্ক করি আবার নতুন করে, সেটা হচ্ছে এই হিসাবগুলো যখন আমরা দেখাইছি, এই পৃথিবীর কেন্দ্রে তৈরি কোণটাকে আমরা অক্ষাংশ বলছিলাম, এবং এই ওমেগাটাকে বলছিলাম হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ। এবং কৌণিক বেগের মানটাকে কিভাবে বের করবো, 2π বাই ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি হচ্ছে একদিনে কত ঘন্টা, সেটা হচ্ছে 24 ঘন্টা, প্রত্যেক ঘন্টায় 60 মিনিট, প্রত্যেক মিনিটে 60 সেকেন্ড। ওইভাবে তোমাকে হিসাবটা করতে করতে হবে। ওকে, আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছি আমরা সবাই। আমরা টোটাল বিষয়গুলোকে একটু ডিরাইভ করে দেখাইলাম, এবং এর পাশাপাশি আমরা যে এইচ গভীরতা ইকুয়েশন আনছি, এইচ উচ্চতা ইকুয়েশন আনছি, এই ইকুয়েশন গুলো তোমাদের বোঝার সুবিধার্থে বা তোমাদের নোট করার সুবিধার্থে এখানে সুন্দর করে সবকিছু গুছায় দেওয়া আছে। ওকে, এখন আমরা নেক্সটের টাইপটা একটু দেখি। আমাদের গ্রাফ থেকে কিন্তু বেশ প্রশ্ন আসে, বিভিন্ন ভার্সিটিতে আসতে দেখা যায়। তো আমরা গ্রাফটা একটু ছোট করে অ্যানালাইসিস করি। খেয়াল করো আমার এই যে লাইনটা, এই যে লাইনটা, এই লাইনটা, এই লাইনগুলোর নাম আগে আমাকে জানতে হবে বা বুঝতে হবে। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে এই যে লাইনটা, এই যে ব্যারিকেডটা, এই ব্যারিকেডটা হচ্ছে পৃষ্ঠে। তাহলে তুমি হচ্ছে এখান থেকে পৃষ্ঠের নিচের দিকে যাবা, আর এখান থেকে পৃষ্ঠের উপরের দিকে যাবা। দেখো এখানে ছোট করে লেখা আছে পৃষ্ঠের নিচে, পৃষ্ঠের উপরে। এখন পৃষ্ঠের নিচে মানে কি, গভীরতায়। তার মানে আমি কি বলতে পারি, পৃষ্ঠের নিচে মানে হচ্ছে গভীরতায়। এখন গভীরতায় আমরা আসলে কি পড়ছিলাম, দেখো গভীরতায় একটা ইকুয়েশন আমরা লিখে আসছিলাম, এখানে আমি বলছিলাম কাজে লাগবে তোমাদের। দেখো এইচ গভীরতায় যখন আমরা হিসাব করি, তখন এই জি প্রাইমটা হচ্ছে আর এর সমানুপাতিক। কারণ ইকুয়েশন দেখো জি প্রাইম ইকুয়ালস টু 4/3 পাই রো জি আর। সো এই আর এর সাথে জিটা হচ্ছে সমানুপাতিক, এই জন্য আমি এখানে প্রপোর্শনাল লিখছি। তাহলে খেয়াল করো, দেখো ভাই এই যে আমাদের পোর্শনটা আছে, গভীরতার যে পোর্শনটা আমরা আগে শিখছিলাম, ওই জিনিসটা একটু লিখবো যে জি ইজ প্রপোর্শনাল টু আর। তো যেহেতু জি ইজ প্রপোর্শনাল টু আর, এই যে দেখো এখানে লেখাও আছে পৃষ্ঠের নিচে জি ইজ প্রপোর্শনাল টু আর। তাহলে তুমি যখন আস্তে আস্তে পৃষ্ঠ থেকে আস্তে আস্তে একদম কেন্দ্র পর্যন্ত চলে যাবে, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন আস্তে আস্তে কেন্দ্রের দিকে চলে যাবা, তখন জি এর মানটা কি আস্তে আস্তে আরটা কমতেছে, দেখো আরটা কমে যাচ্ছে, আস্তে আস্তে জি এর মানটাও কি কমে যাচ্ছে, আস্তে আস্তে জি এর মানটাও কমে যাচ্ছে, এবং এটা সমানুপাতিক হারে কমছে। আচ্ছা, আবার উল্টাটাও বলতে পারি, আমি যখন আস্তে আস্তে কেন্দ্র থেকে আস্তে আস্তে উপরের দিকে যাব, পৃষ্ঠ পর্যন্ত যাব, তখন ব্যাসার্ধের মানটা আস্তে আস্তে শূন্য থেকে বৃদ্ধি পেয়ে আস্তে আস্তে কি হইলো, আর এর মানটা হইলো মানে ব্যাসার্ধ হইলো, আর আস্তে আস্তে জি এর মানটাও বাড়তে 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 এক্সাক্ট জি হয়ে গেল। অর্থাৎ ভূপৃষ্ঠে আমাদের যেই জি এর মানটা আমরা আসলে বলি কত, বলি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বলি। ওকে, এখন দেখো পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্রের পর্যন্ত অথবা গভীরতায় আমরা হিসাবটা বুঝলাম, কিন্তু উপরের ক্ষেত্রে কি হয়, তা আমরা এখানে সহজ একটা ইকুয়েশন জানি। আমরা জানি যে ভাইয়া উপরে গেলে আপনার ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে এরকম, জিএইচ ইকুয়ালস টু জি ইনটু
আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তো ওই যে আমাদের যে ইকুয়েশনটা আমরা এখানে দেখাইছিলাম, দেখো পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, এই যে ফাইনাল ইকুয়েশনটা, এই ইকুয়েশনের কথাটা আমরা হচ্ছে এখানে বলতেছি। সো এভাবে চিন্তা করা যায়, আবার একদম বেসিক ইকুয়েশন থেকেও চিন্তা করা যায়। আমরা যদি এটা লিখতাম, দেখো আমরা যদি এটা লিখতাম যে জিএইচ এর মানটা হবে হচ্ছে জি ইনটু, জিএইচ এর মানটা হবে হচ্ছে, ধরো যদি এইভাবে লিখি যে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, তাহলে এই যে আর প্লাস এইচটা, এটাই হচ্ছে আমাদের ছোট আর এর মান। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, জিএম বাই আর স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো, আমাদের জিএইচ এর যে ভ্যালুটা, সেটা আর এর সাথে কি বর্গের ব্যস্তানুপাতিক। যেহেতু সে আর এর সাথে বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে আর এর মান যত আস্তে আস্তে বৃদ্ধি পাবে, জি এর মান তত আস্তে আস্তে কমতে থাকবে। তার মানে আমরা বলতে পারি আর এর মান বৃদ্ধি পেলে জি এর মান আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে খেয়াল করো, চিত্রে কিন্তু আসলে ওই বিষয়টাই দেখানো আছে। তোমার আস্তে আস্তে যখন এই আর এর মানটা বৃদ্ধি পাইছে, তখন জি এর মানটা আস্তে আস্তে কমে গেল, এবং জি এর মানটা কমতে 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 এক্সপোনেনশিয়াল ভাবে কমে গেছে। এবং আরেকটা বিষয়, যেটা বিষয় সেটা হচ্ছে, দেখো এই মানটা কিন্তু কখনো আর কে টাচ করতেছে না, মানে একদম জিরো কে টাচ করতেছে না। তার মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে আস্তে আস্তে আমি উচ্চতা বৃদ্ধি করতেছি, কিন্তু জি এর মানটা আসলে বৃদ্ধি পাবে না, মানে হ্রাস পাবে, কিন্তু শূন্য হবে না। তো শূন্য কখন হবে আসলে, অসীমে। তো যেহেতু আমরা অসীমকেও আঁকতে পারি না, আমরা শূন্যটাকেও এখানে চিত্রে আর এঁকে দেখাই নেই, জাস্ট এটাই দেখা যাবো আস্তে আস্তে কমতেছে। ওকে, সো দুইটা সেগমেন্ট, এই দুইটা সেগমেন্ট যে একসাথে প্রশ্নে আসে বিষয়টা এমন না, যে কোনো একটা অংশ থেকেও প্রশ্ন আসতে পারে, একই সাথে প্রশ্ন আসতে পারে। এবার দেখো এটা কি বলছে, পৃষ্ঠ থেকে কেন্দ্রে গমন করলে জি এর ভিন্নতা। এখন দেখো, পৃষ্ঠ থেকে কেন্দ্রে গেলে যে জি এর ভিন্নতা, এই সেগমেন্টটাকে ওরা এখানে আলাদা করে দেখাইছে। তাহলে দেখো, পৃষ্ঠে যে জি এর মানটা, আমরা জানি পৃষ্ঠে জি এর মানটা হচ্ছে আদর্শ যে মানটা 9.81 আমরা বলতে পারি। ধরো আদর্শ মানটাকেই লিখলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো এখানে আমরা আদর্শ মানটা ধরো লিখে রাখি। এখন আস্তে আস্তে যখন আমি কেন্দ্রের দিকে যাব, দেখো কোথায় গেছি, আস্তে আস্তে কেন্দ্রে। তাহলে এই এইচ এর মানটা, এই যে কেন্দ্রের যে মানটা, এখানে কেন্দ্রের মানটা কত, আসলে জি এর মানটা এখানে কত, আমরা দেখছিলাম 0। সো আস্তে আস্তে জি এর মানটা 9.81 থেকে আস্তে 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 কমছে। মানে কেন কমছে বলতো, কারণ আমরা কি বলছি, কেন্দ্রে গমন করলে গভীরতার সূত্র ব্যবহার করতে হয়। কারণ পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন তুমি আস্তে আস্তে কেন্দ্রের দিকে যাবা, তখন তুমি আসলে পৃথিবীর কোথায় আছো, পৃথিবীর গভীরে আছো। তো গভীরতার সূত্র ব্যবহার করতে হবে। আর গভীরতার সূত্রে আমরা কি বলছিলাম, জি ইজ প্রপোর্শনাল টু আর। এই জন্য দেখো, আস্তে আস্তে যখন এই পৃষ্ঠের মান থেকে আস্তে আস্তে সে কমে কমে একদম কেন্দ্রে চলে গেছে, তখন জি এর মানটা আস্তে আস্তে কমতে কমতে কত হয়ে গেছে, শূন্য। অর্থাৎ এই যে চিত্রটা উল্টা ভাবে আসছে, চিত্রটা এভাবে ছিল, জাস্ট একটু মিরর হয়ে গেছে। হ্যাঁ, চিত্রটা যেভাবে ছিল জাস্ট কি হয়ে গেছে, মিরর হয়ে গেছে। কিভাবে, পৃষ্ঠ থেকে আস্তে আস্তে কেন্দ্রে মানটা, জি এর মান 9.81 থেকে কমতে 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 শূন্য হয়ে গেছে। এখানে চিত্র সেম, 9.81 থেকে কমতে 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 শূন্য হয়ে গেছে। অর্থাৎ একই চিত্রের একটা ভিন্ন ধরনের রিপ্রেজেন্টেশন। ওকে, এবার গুচ্ছতে 22-23 সালে আসা একটা প্রশ্ন, চলো আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি। দেখো কি বলছে, ভূপৃষ্ঠ থেকে r/2 উচ্চতা, তার মানে r/2 হচ্ছে আমাদের এইচ এর মান, এবং একই গভীরতা। আচ্ছা, গভীরতার মানটাও আমাদের আসলে এইচ, ওই r/2 আসলে বলছে, অভিকর্ষ ত্বরণ অনুপাত। তাহলে আগে হচ্ছে উচ্চতা, পরে হচ্ছে গভীরতা। তাহলে আমরা একটা কাজ করি, জি এইচ হচ্ছে উচ্চতাটা, আর গভীরতা মনে করো হচ্ছে জি প্রাইম। তাহলে এই জি এইচ এর ইকুয়েশনটা আমরা কি শিখছি, জি ইনটু r/r+h হোল স্কয়ার। আর জি প্রাইমের সূত্র কি শিখছি, জি ইনটু 1 - h/r। তো দুই পাশ থেকে আমি কি করতে পারি, জি এবং জি কে বাদ দিতে পারি। এরপর যেটা করব সেটা হচ্ছে, দেখো এইচ এর মান বলে দিচ্ছে r/2, সো এইচ এর মানগুলো বসাবো। তো এইচ এর মান যদি r/2 আমি এখানে বসাই, এটা কত আসবে, r/2 এর সাথে r যোগ হলে এটা হবে 3r/2, আর নিচে আমার থাকবে হচ্ছে 1 - এইচ এর মান r/2 বসাইলে 2টা নিচে চলে যাবে, সো r/2r। এখন দেখো কি লেখা যায়, এখান থেকে r এবং r বাদ যাবে, 2টা উপরে উঠে যাবে, সো এটা হবে 2/3 হোল স্কয়ার। আর নিচে থাকবে, দেখো এখানে আর আর বাদ যাবে, সো 1 - 1/2, তার মানে এখানে হাফ থাকবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 4/9, আর এই হাফটা উপরে গেলে কত হয়ে যাবে,
উল্টায় যাবে, হাফ উপরে গেলে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, তাই না? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ইনটু 2। সো আলটিমেটলি ইকুয়েশনটা কত আসতেছে, 8/9। তো আমাদের কাছে অনুপাত চাইছে যে কত অনুপাত হবে, সো আমাদের ডি হুইচ ইজ 8:9 হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। ওকে, এবারে আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন দেখব। তো কি বলছে, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর হলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান পৃথিবীর তুলনায় 4 গুণ কমে যাবে। আচ্ছা, 4 গুণ কমে যাবে, কত উচ্চতায় চাইছে, তাই না? তো উচ্চতা মানে হচ্ছে উচ্চতার ইকুয়েশন ব্যবহার করতে হয়, তার মানে কোনটা, জিএইচ ইকুয়ালস টু জি ইনটু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এখানে এইচ এর মানটা চাইছে। এখন পৃথিবীর তুলনায় 4 গুণ কম মানে হচ্ছে তোমার জিএইচ এর মানটা ওরা বলে দিছে পৃথিবীর 4 ভাগের 1 ভাগ, মানে 1/4। তাহলে জিএইচ এর মানটা আমরা আসলে ভাইয়া কত বসাবো, এটা একটু চিন্তা করো। জিএইচ এর মানটা আমরা আসলে কত বসাবো, যেহেতু আমাদের বলছে কত উচ্চতা, তাহলে জিএইচ এর মানটা আমরা একটু এখানে বসাই, জি ইনটু 1/4। তাহলে এখানে জি এর মানটা যদি আমরা এখানে বসাই দেই, আর বাই আর প্লাস এইচ, দুই পাশ থেকে জি এবং জি বাদ যাবে। সো আলটিমেটলি এখানে আমার থাকতেছে হচ্ছে 1/4, এখানে থাকতেছে আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এখন দেখো এইচ এর মান লাগবে, সো আমরা এখানে কি করে দেই, রুটটাকে উঠাই দেই, মানে রুট দিয়ে দেই আর কি। তাহলে রুট করে দিলে একটা পাশে আমাদের থাকবে হচ্ছে হাফ, আর একটা পাশে থাকবে হচ্ছে আর বাই আর প্লাস এইচ। এটাকে উল্টাই দেই, উল্টাইলে কি লেখা যাবে, 2 ইকুয়ালস টু আর প্লাস এইচ বাই আর। তার মানে এটাকে লেখা যাবে 2 ইকুয়ালস টু 1 প্লাস এইচ বাই আর। তার মানে এখান থেকে আমাদের বলা যাচ্ছে যে এইচ বাই আর এর মানটা হচ্ছে 1, 2 মাইনাস 1। তো আলটিমেটলি এইচ এর মানটা হচ্ছে আর। তো আমাদের এখানে জিজ্ঞাসা করছিল যে কত উচ্চতায় জি এর মান পৃথিবীর তুলনায় 4 গুণ কমে যাবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে এইচ এর মানটা হচ্ছে আমাদের আর, অর্থাৎ আমাদের অপশন এ হচ্ছে পারফেক্ট অ্যান্সার। ওকে, সো এইখানে একটা বিষয় বলে রাখা ভালো, বিষয়টা হচ্ছে এমন যে এখানে কিন্তু ইকুয়েশনটাকে আমরা অন্যভাবেও চিন্তা করতে পারতাম। কিভাবে চিন্তা করতে পারতাম, আমাদের কেন্দ্র থেকে যে হিসাবটা আমরা জানি, অভিকর্ষ ত্বরণের যে সূত্রটা সেটা হচ্ছে জি ইজ প্রপোর্শনাল টু 1 বাই স্মল আর স্কয়ার। তাহলে দেখো জি এর মান 1/4 হয়ে যাওয়া মানে, এটার মান 1/4 হয়ে যাওয়া মানে তোমার এই আরটাকে আসলে কত গুণ হইতে হইছে, দ্বিগুণ হইতে হইছে। তো আরটাকে দ্বিগুণ হওয়া মানে আসলে কি, আরটা কত হয়ে গেছে, 2r, তাই না? তাহলে এই ছোট আর এর মান আবার আমরা জানি, ছোট এর মান হচ্ছে ক্যাপিটাল আর প্লাস এইচ ইকুয়ালস টু 2r। তাহলে দেখো এখান থেকেও বের করা যাচ্ছে যে স্মল এইচ এর মানটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আর। সেটা হচ্ছে শর্টকাট প্রসেস, মানে তুমি এমসিকিউ তে কত অল্প সময় জিনিসটাকে চিন্তা করতে পারো। সো এমসিকিউ এর মতও চিন্তা করতে পারো, আবার রিটেনের মতও কিন্তু তোমরা চাইলে চিন্তা করতে পারো, যেটা তোমার জন্য ভাই সুবিধা হয়। ঠিক আছে, এবার চলো পরবর্তী প্রশ্ন দেখি। স্মল জি এর মান সর্বাধিক কোথায়? তো স্মল জি এর মান সর্বাধিক কোথায় সেটা আমরা আগেই বলে দিছিলাম, আমাদের অ্যান্সার হচ্ছে মেরু অঞ্চল। তো এই বিষয়টা নিয়ে আবার একটু তোমাদের সাথে কথা বলি, সেটা হচ্ছে মেরু অঞ্চলে এই স্মল জি এর মানটা আমরা কত বলছিলাম, 9.832 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর বিষুব অঞ্চলে কেমন, বিষুব অঞ্চল হচ্ছে সর্বনিম্ন, যেটা আমাদের প্রশ্নে চাই নাই, তবু একটু জেনে রাখি। যদি ভূকেন্দ্র বলতো, ভূকেন্দ্রে আমরা জানি আমাদের অভিকর্ষ ত্বরণের মান বা জি এর মানটা হচ্ছে 0। আর পাহাড়ের চূড়ায় পাহাড়ের উচ্চতার উপর ডিপেন্ড করে, সেটা আমরা বলতে পারতেছি না আসলে কত হবে। অ্যান্সার হচ্ছে মেরু অঞ্চল। পৃথিবীর ভর ক্যাপিটাল এম এবং ব্যাসার্ধ ক্যাপিটাল আর হলে পৃথিবী পৃষ্ঠে এটার অনুপাতটা আসলে কত? তো চলো আমরা করে দেখি। দেখো আমরা জানি স্মল জি ইকুয়ালস টু ক্যাপিটাল জি এম বাই আর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমাদের লাগবে স্মল জি বাই ক্যাপিটাল জি। তো স্মল জি বাই ক্যাপিটাল জি এর মানটা হবে এম বাই আর স্কয়ার। সো আমাদের অপশন থেকে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটাও দেখো, এই বিষয়ে আমরা আগে আলোচনা করে আসছি, যেটা ঢাকা ইউনিভার্সিটিতে 2021 সালে এসেছিল। কি বলছে এখানে দেখো, যে অভিকর্ষীয় ত্বরণ জি বনাম পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরতা। তাহলে দেখো ভাই, পৃষ্ঠ থেকে গভীরতা, তো পৃষ্ঠ থেকে গভীরতায় গেলে আস্তে আস্তে উচ্চতাটা কমে, হ্যাঁ, তাহলে আস্তে আস্তে ব্যাসার্ধটা কমে। পৃথিবী পৃষ্ঠ থেকে যখন তুমি আস্তে আস্তে গভীরে যাবা, তখন আস্তে আস্তে তোমার ব্যাসার্ধ কমে। হুম।
তাহলে ব্যাসার্ধ স্মল আর যেটা আমরা বলছি ওটা যদি কমে তাহলে তোমার জি এর মানটাও কি কমবে। কেন? কারণ যে আমরা বলছিলাম গভীরতার ক্ষেত্রে জি ইজ প্রপোর্শনাল টু কি আর, তাহলে আর কমে গেলে তোমার জি এর মানটাও কমবে এবং কেন্দ্রে গিয়ে সেটা কত হয়ে যাবে ভাই? কেন্দ্রে গিয়ে 0 হয়ে যাবে। তাইলে খেয়াল করো দুটাই কমছে কোথায়? প্রথমটায় কমছে, দেখো একবার বাড়ছে একবার কমছে। বি নাম্বারে উচ্চতার সাথে জি এর কোনো চেঞ্জই হচ্ছে না। আচ্ছা, সি তে তোমার গভীরতার সাথে জি এর মান আস্তে আস্তে বৃদ্ধি পাইছে, হুইচ ইজ কমপ্লিটলি অপোজিট। ডি তে দেখো পারফেক্ট অ্যান্সার কি বলছে, আমার যত আমরা জানি পৃষ্ঠ থেকে যত গভীরতায় যাব তত ব্যাসার্ধের মান আস্তে আস্তে কমতে থাকবে এবং ব্যাসার্ধের মান যত কমতে থাকবে, এরকম যদি আমি চিন্তা করি যত আমি গভীরতায় যাব আমার ব্যাসার্ধ তত বেশি কমবে, আমি আরো গভীরে গেলে ব্যাসার্ধ আরো কমবে। হ্যাঁ, তাহলে ব্যাসার্ধ যত বেশি কমবে জি এর মান তত কমবে এবং আলটিমেটলি কেন্দ্রে গিয়ে আমার জি এর মানটা আমি কত দেখব? কেন্দ্রে গিয়ে আমি জি এর মানটা দেখবো হচ্ছে 0। তাহলে এবং এই কারণে ঠিক এখানে আমার জি এর মানটাকে শূন্যে কানেক্ট করে দেওয়া হয়েছে। ওকে, সো আমাদের এখান থেকে ডি হচ্ছে পারফেক্ট অ্যান্সার। এবার চলো গুচ্ছ যে প্রযুক্তি, গুচ্ছ প্রযুক্তিতে 2021 সালে একটা প্রশ্ন আসছিল যে এ এবং বি গ্রহদ্বয়ের ভর যথাক্রমে ক্যাপিটাল এম এবং টুয়াইজ এম, ব্যাসার্ধ বলে দিচ্ছে, তাদের অভিকর্ষ ত্বরণের অনুপাত কত। তাহলে চলো একদম সহজ ম্যাথ সহজভাবে করে ফেলি। জি এ বাই জিবি হবে জি, প্রথমটার ভর হচ্ছে এম, ব্যাসার্ধ হচ্ছে আর, পরেরটার ভর হচ্ছে 2m আর ব্যাসার্ধ হচ্ছে 2r। সিকোয়েন্সটাকে আমাদের মেনটেন করতে হবে, সেটা হচ্ছে এত আর স্কোয়ার, এটা হচ্ছে এত আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? জি জি বাদ যাবে, এম এম বাদ যাবে, সেখানে আলটিমেটলি কত থাকবে দেখো, এই টুটা তো নিচেই থাকবে, এই 2r স্কোয়ারটা উপরে উঠবে, তাহলে 2r স্কোয়ার উপরে উঠলে কত হয়ে যাবে? 4r স্কোয়ার, আর নিচে থাকবে এই আর স্কোয়ার, আর এই 1/2টা নিচে থেকে যাচ্ছে। সো আলটিমেটলি আর স্কোয়ারও বাদ, 4/2 কাটলে এটার অ্যান্সার হবে হচ্ছে 2। তাহলে 2 থাকলে নিচে অবশ্যই কত থাকবে? 1 থাকবে, তার মানে আমাদের অ্যান্সার হবে 2:1। ওকে, তার মানে আমাদের অপশন থেকে 2:1 হচ্ছে পারফেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো মোট ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের 1/3 হয়ে গেলে কি হবে? এখন আমরা জানি যে জি এর যে মানটা সেটা হচ্ছে ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। এখন বর্তমান ব্যাসার্ধের 1/3 হয়ে গেলে আমাদের নতুন যে ব্যাসার্ধটা হবে, আমরা একটা কাজ করি, এখানে ব্যাসার্ধের ক্যাপিটাল আরটাকে ব্যবহার করি, স্মল আর রাখলেও কোনো সমস্যা নাই। তাহলে নতুন যে ব্যাসার্ধটা, নতুন ব্যাসার্ধকে আমি ধরলাম আর প্রাইম, সেটা হচ্ছে বর্তমান ব্যাসার্ধের 1/3। তার মানে বর্তমান ব্যাসার্ধের 1/3 r/3। সো এখানে জি প্রাইমের মানটা তাহলে আসলে কত হবে? জিএম বাই আর প্রাইম স্কোয়ার। সো এখানে মানটা বসাই দিই, জিএম বাই r/3 হোল স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারবো জিএম বাই আর স্কোয়ার, আর যে দেখো নিচের যে 1/3 যে 1/9টা, সে 9টা কোথায় উঠবে? উপরে উঠবে। এবং জিএম বাই আর স্কোয়ার আসলে কার মান? বর্তমান জি এর মান। তাইলে এই জিএম বাই আর স্কোয়ার হচ্ছে বর্তমান জি এর মান, এটা হচ্ছে 9। তাহলে অ্যান্সার কি হবে? 9 জি। তাহলে বর্তমান যে জিটা, বর্তমান অভিকর্ষ ত্বরণের যে মানটা আছে তার কত গুণ হয়েছে? 9 গুণ হয়েছে। তো আমাদের ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, এই যে 9g হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো সহজ একটা প্রশ্ন, একদমই ইজি, জাস্ট কনভার্সন পারলেই হয়েছে, এককের কনভার্সন পারলেই হয়েছে। একটি বস্তুর ভর বলছে 12 মিলিগ্রাম, তার মানে এম এর মান বলছে হচ্ছে 12 মিলিগ্রাম। তো আমাদের এসআই একক হচ্ছে কি ভরের? কেজি। তাহলে মিলিগ্রামকে কেজিতে কনভার্ট করতে হবে। সো মিলিগ্রামকে গ্রামে নিলে 10⁻³ আর গ্রামকে কেজিতে নিলে আর একটা 10⁻³। সো আলটিমেটলি কত লিখতে পারবা? 12 ইন্টু 10⁻6 কেজি। ফাইন। এখন পৃথিবীর কেন্দ্রের দিকে বস্তুটি কত বলে আকর্ষিত হবে, সেটাই তো আমার অভিকর্ষজ বল। পৃথিবী কত বলে টানে সেটা হচ্ছে অভিকর্ষজ বল, হুইচ ইজ mg। তাহলে m এর মান হচ্ছে 12 ইন্টু 10⁻6 আর g এর মান হচ্ছে 9.8। এখন একটু কষ্ট করে এই দুটাকে কি করতে হবে? আমাদের গুণ করতে হবে, 9.8 এর সাথে 12 কে গুণ করতে হবে। সো আমরা একটু গুণ করে ফেলি এখানে।
117.6 ইন্টু 10⁻6 নিউটন। ওকে, তার মানে আমাদের অপশন থেকে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অনেকে বলতে পারে যে ভাই এই ক্যালকুলেশন তো জাহাঙ্গীরনগরে আসছে, তো আপনি হচ্ছে এটা ক্যালকুলেটর দিয়ে কেন করলেন? দেখো ভাই, এখানে গুণটা আসলে সিম্পলি 12 এর সাথে 9.8 এর। তাহলে এই 12 এর সাথে 9.8 এর যে গুণটা, এটা তো তোমার অবশ্যই পারতে হবে। তো এই ক্যালকুলেশনটা জাস্ট হাতে কলমে করে দশমিকের পর যে এক ঘর আমরা রাখছি, দশমিকের পর এক ঘরটা বসাই দিবা। এই তো, ওটা করলেই তো তোমার 117.6 আসবে। আবার ক্যালকুলেটর ছাড়াও যারা করতে চাও, বা যারা এই ক্যালকুলেশনটাও করতে চাও না কষ্ট করে, তারা আবার কি করতে পারো? তারা যেটা করতে পারতা যে এটা বলতে পারো যে ভাই জি এর মান 10 ধরে আপনি ম্যাথটা করলে সুবিধা হইতো। কিন্তু দেখো জি এর মান 10 ধরলে এখানে সমস্যা আছে। 12 ইন্টু 10 করলে কত আসে? 120 আসে। এখন 120-এর আশেপাশে তুমি বলবা যে ভাই 120-এর আশেপাশে অ্যান্সার, এবং এখানে যেহেতু 10 আপনি একটু বাড়াই ধরছেন, অ্যান্সারটা একটু বেশি আসছে, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার একটু কম আসবে। কিন্তু খেয়াল করো, একটু কম অ্যান্সার আসলে 120-এর থেকে 118 হইতে পারে, 19 হইতে পারে, আবার 117.6 হইতে পারে। এজন্য এই ক্যালকুলেশনটা আসলে এই অ্যাপ্রক্সিমেশনে হবে না। এই ক্যালকুলেশনটা তোমাকে হাতে কলমে এতটুকু অবশ্যই করতে হবে। হাতে কলমে ক্যালকুলেশন করলে তুমি কত পাবা? 117.6। সো এরকম ম্যাথ কিন্তু অনেকগুলা থাকে না, সর্বোচ্চ 2-1টা থাকে। সো এটা দেখে টোটাল প্রশ্নের কোয়ালিটিকে কিন্তু জাজ করা যাবে না যে তার মানে হচ্ছে এরা সব কঠিন প্রশ্ন সেট করে ভার্সিটি গুলো। হ্যাঁ, সো এটা একটু মনে রাখবো যে কিছু ক্যালকুলেশন থাকবেই, 2-1টা থাকবেই, যেখানে তোমার একটু সময় দিতে হবে। আচ্ছা, এবার দেখো, কত অক্ষাংশে জি এর মান সর্বাপেক্ষা বেশি? এটা আমরা বলে দিছি যে আমাদের জি এর মান সর্বাপেক্ষা বেশি কোথায়? মেরু অঞ্চলে, তাই না? মেরু অঞ্চলে। এবং এই মেরু অঞ্চলে আমাদের অক্ষাংশের মান কত? 90 ডিগ্রি। তার মানে আমাদের অ্যান্সার এখানে কত হবে? 90 ডিগ্রি। আচ্ছা, এবার বলছে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে অভিকর্ষ ত্বরণ কি হয়? হ্যাঁ, তো দেখো, আমরা যদি আগের মতো একই, আমরা জানি যে পৃথিবী হচ্ছে উত্তর দক্ষিণে হালকা চ্যাপ্টা, তাহলে এটা হচ্ছে আমার মেরু অঞ্চল, এবং মেরু অঞ্চলে জানি আমাদের জি এর মানটা হচ্ছে ম্যাক্সিমাম, which is 9.832 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এটা হচ্ছে আমাদের বিষুবীয় অঞ্চল, এবং বিষুবীয় অঞ্চলে আমাদের জি এর মানটা হচ্ছে মিনিমাম, যার মান হচ্ছে 9.780 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তুমি নিজে একটু চিন্তা করো, এটা ম্যাথ করেও দেখানো যেত, বাট ম্যাথ লাগে না, এটা অল্প সহজে চিন্তা করা যায়। দেখো কি বলছে, যে বিষুবীয় অঞ্চল থেকে তুমি মেরু অঞ্চলে যাবা। আমরা জানি আমাদের মেরু অঞ্চল হচ্ছে উপরেরটা, আর বিষুবীয় অঞ্চল হচ্ছে এটা। তাহলে বিষুবীয় অঞ্চল থেকে তুমি যখন মেরুর দিকে যাচ্ছ, দেখো তো তোমার এই 9.78 থেকে তুমি 9.832 এর দিকে যাচ্ছ, মানে বেশির দিকে যাচ্ছ, তার মানে অবশ্যই কি পাবে? বৃদ্ধি পাবে। আর তোমার যদি প্রশ্ন এটা করতো যে মেরু থেকে বিষুবে যাচ্ছ, তাইলে কি হইতো? তাইলে হ্রাস পাইতো। সো খেয়াল করো, প্রশ্ন কি চাইছে? প্রশ্ন বলছে মেরু থেকে বিষুব থেকে মেরুতে গেছে, তাহলে বিষুব থেকে মেরুতে গেছে, তাহলে কি হবে? বৃদ্ধি পাবে। তার মানে অ্যান্সারটা কি হবে আমাদের? বৃদ্ধি পায়। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। এবার পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ এবং 4 গুণ। তাহলে এখানে ভর এবং ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিছে। তাহলে পৃথিবীর ভর, ধরো পৃথিবীর ভরগুলোকে আমরা ক্যাপিটাল এম দিলাম, আর চাঁদের ভরটাকে আমরা হচ্ছে ধরো ক্যাপিটাল এম এর সাথে একটা প্রাইম লাগাই দিলাম। তাহলে এই ভরটার অনুপাত বলছে 81 গুণ। আর ব্যাসার্ধ যেটা বলছে, ব্যাসার্ধ বলছে মাত্র 4 গুণ। আচ্ছা, এখন বলছে যে পৃথিবী পৃষ্ঠে একজন লোকের ওজন হচ্ছে 648 নিউটন, লোকটি চাঁদে গেলে কতটুকু ওজন হারাবেন? তো ওজন বের করতে গেলে আগে জি এর মান বের করতে হবে, তার মানে চাঁদে আগে জি এর মানটা বের করতে হবে। তো আমরা কি জানি? জি প্রাইম বাই জি ইকুয়ালস টু এম প্রাইম বাই এম ইন্টু আর বাই আর প্রাইম হোল স্কয়ার। আমাদের সূত্রের মধ্যে আমরা আলোচনা করছিলাম ইকুয়েশনটা। আচ্ছা, এখন দেখো এখানে এম প্রাইম বাই এম এর যে মানটা, এখানে আছে এম বাই এম প্রাইম, আমার লাগবে এম প্রাইম বাই এম, তাহলে 81টা উল্টায় গিয়ে কত হবে? 1/81 হবে। আর আর বাই আর প্রাইম, এখানে সরাসরি আর বাই আর প্রাইম লাগবে, সেটা কত? 4, তাহলে 4 স্কয়ার। তো কত আসে আমাদের? 16/81। ওকে ফাইন। তাহলে খেয়াল করো, আমাদের জি প্রাইমের যে মানটা, সেটা তাহলে কত দাঁড়াচ্ছে? জি প্রাইমের মান দাঁড়াচ্ছে
16/81 ইন্টু হচ্ছে কত, জি। এভাবে লিখতে পারো, অথবা সরাসরি এটাই বলতে পারতা যে তোমার জি প্রাইম বাই জি এর মান হচ্ছে 16/81। এখন একটু চিন্তা করো, চাঁদে গেলে তার ওজনটা আসলে কতটুকু হবে, চাঁদের ওজনটাকে আমরা বের করি। তাহলে চাঁদের ওজনটা কত হবে, আমরা ধরলাম সেটা হচ্ছে ডব্লিউ প্রাইম। ডব্লিউ প্রাইমের মানটা হবে হচ্ছে এম জি প্রাইম। তাহলে এম জি প্রাইম, এম এর মানটা কত বলছে ওরা বলে নাই। তাহলে একটা কাজ করি, জি প্রাইমের এই মানটা বসাই দিই, জি ইন্টু 16/81। এখন দেখো এই যে লোকের যে ওজন 648 নিউটন, এটাই তো তোমার আসলে এমজি। তাহলে 648 ইন্টু 16/81। তো এটা একটু তোমাদের ক্যালকুলেশন করতে হবে, একটু সময় নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তো আমরা এখানে দেখে ফেলি যে আমাদের মানটা কত আসে। ওকে, তো আমাদের মান আসে হচ্ছে 128 নিউটন। তো এটা হচ্ছে আমাদের চাঁদে ওজন। তো চাঁদে গেলে কতটুকু ওজন হারাবে এটা বলছে, চাঁদের ওজন কিন্তু চাই নাই। কতটুকু ওজন হারাবে, পৃথিবী ছিল 648, চাঁদে হচ্ছে 128, সুতরাং কতটুকু হারাইছে, ওজন হারাবে 648 থেকে 128 বাদ। তাহলে আমাদের এখানে বাদ দিই আমরা, আমাদের আনসার হবে 520 নিউটন। তার মানে আমাদের বি হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। সো এটাও মোটামুটি ক্যালকুলেশন করলে তুমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। দেখো 2 কেজি ভরের কোনো বস্তুর চাঁদে ওজন কত নিউটন হবে, একই রকম হিসাব ভাই, চাঁদের যে ওজনটা সেটা হবে এম জি প্রাইম। তাহলে যে জি এর মানটা তো একটু আগে দেখছোই, আমাদের জি এর মানটা হবে হচ্ছে জি ইন্টু 16/81। তাহলে এখানে এম জি এর যে মানটা, এম এর মান হচ্ছে 2, জি এর মান 9.8, আর এখানে কত আছে 16/81। সো এখানে একটু ছোট্ট করে ক্যালকুলেশন করে দেখি আমরা কত আসে। দেখো কত আসে, 2 ইন্টু 9.8 ইন্টু 16 ডিভাইড বাই 81। সো এখানে আমাদের অ্যান্সার আসে 3.87 এত নিউটন। তো 3.87 নিউটনের মতো হচ্ছে আমাদের এখানে আনসার আসছে। তাইলে খেয়াল করে দেখো, জি এর মান 9.8, পৃথিবীটা বসাইছি, বাট 16/81টা আমরা কোথায় বসাইলাম, কার রেসপেক্টে বসাইলাম, এই যে এখানে 16/81 আমরা পেয়ে গেছিলাম। তো 3.87 নিউটনের কাছাকাছি আসলে কোনটা আছে অ্যান্সার, সেটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে কোনটা হবে সেটা 3.2। তবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে এটাকে আরেক ভাবে করতে পারো, বিকল্প ভাবে করতে পারো। সবই হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেশন করে অ্যান্সারটা আনতে হবে। আচ্ছা, তাহলে বিকল্প হচ্ছে চাঁদের যে ওজনটা ডব্লিউ প্রাইম ইকুয়ালস টু যদি এম জি প্রাইম হয়, এটাও কিন্তু আমরা অনেক সময় বলি সংক্ষেপে মনে রাখার জন্য, সেটা হচ্ছে চাঁদের অভিকর্ষজ ত্বরণ হচ্ছে পৃথিবীর তুলনায় 6/1 হ্যাঁ, তার মানে অ্যাকচুয়াল যে ওজনটা mg/6 করলে কিন্তু তুমি আসলে চাঁদের ওজনটা পাচ্ছ। মানে একদম পারফেক্ট অ্যান্সার আসবে না, কিন্তু অ্যাটলিস্ট এমসিকিউ করার জন্য দ্যাট ইজ গুড এনাফ। তাইলে এখানে এম এর মান হচ্ছে 2, জি এর মান 9.8, আর নিচে আছে হচ্ছে আমাদের 6। তাহলে এখানে ক্যালকুলেশন করো, এখানে ক্যালকুলেশন করলে উপরে আসবে হচ্ছে 19.6 আর নিচে হচ্ছে তোমার 6। তাহলে 19.6 এর মধ্যে 6 কয়বার যাবে ভাই, অবশ্যই 3 বারের বেশি যাবে। অবশ্যই কি 3 বার যাবে, তার থেকে কিছু একটা থাকবে। তাহলে 3 এর থেকে একটু বেশি, তো 3 এর থেকে বেশি অপশন কোনটা আছে, 3.2। সো এইভাবে কিন্তু তুমি মোটামুটি এই প্রশ্নের অ্যান্সারটা ক্যালকুলেটর ছাড়াও কিন্তু করে দিতে পারতেছো। সো 3.3 এর থেকে একটু বেশি মানে সেটা আসলে কত হবে, 3.2 হবে। আচ্ছা, এবার চলো পরবর্তী প্রশ্ন দেখি। আচ্ছা, গভীরতার একটা প্রশ্ন, আমরা অনেকক্ষণ পরে একটা গভীরতার প্রশ্ন পাইলাম। এত গভীরতা বিশিষ্ট একটি খনির তলদেশে অভিকর্ষ ত্বরণের মান কত হবে। আচ্ছা, সো এখানে আমাদের জি প্রাইমের মানটা চাইছে, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান জি এটা বলে দিছে, সো অবশ্যই এটা ব্যবহার করতে হবে। পৃথিবীর ব্যাসার্ধ আর এত। তাহলে আমাদের সূত্র কি, আমাদের সূত্র হচ্ছে জি প্রাইম ইকুয়ালস টু জি ইন্টু 1 - h/r। কোন ক্ষেত্রে ভাইয়া, গভীরতায়। আমরা জানি গভীরতার ক্ষেত্রে এই সূত্রটাকে ব্যবহার করতে হয়। এখন আমাদের জি এর মানটা আমরা এখানে বসাই, জি হচ্ছে 10 বলে দিছে, গভীরতার মানটা বলে দিছে 3 × 10⁶, ব্যাসার্ধের মান বলে দিছে 6 × 10⁶। সো 10⁶, 10⁶ বাদ যাবে, 3 2 এর 6 এর ভিতর কয়বার যাবে, দুইবার যাবে। সো আমরা লিখতে পারি 1/2। তাহলে এখানে লিখতে পারি দেখো 10 × 1 - 1/2। সো 1 থেকে হাফ কে বাদ দিলে হাফ থাকবে, তার মানে 10 × হাফ হুইচ ইজ 5।
তার মানে আমাদের অ্যান্সার হবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ সি নাম্বার। তো দেখছো এটাও কিন্তু জাহাঙ্গীরনগরের প্রশ্ন, কিন্তু প্রশ্নের ক্যালকুলেশন কতটা সহজ। ওকে, নিম্নের কোনটি পৃথিবীর ভরের সঠিক সূত্র? আমরা কি জানি দেখো, জি ইকুয়ালস টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। সেখান থেকে ক্যাপিটাল এম এর মানটা লাগবে, যেহেতু পৃথিবীর ভর বলছে, তাহলে ক্যাপিটাল এম এর মানটা হবে জি আর স্কোয়ার বাই ক্যাপিটাল জি। এখন খেয়াল করে দেখো যে কোনটা তোমার অ্যান্সারের সাথে মিলে অপশন। তো অ্যান্সারের সাথে আমাদের সি নাম্বার হচ্ছে পারফেক্টলি মিলে যাচ্ছে, আমার অ্যান্সার হচ্ছে সি। এবার দেখো, একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয় যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 3 গুণ। আচ্ছা, তার মানে আমাদের ওই যে গ্রহটা আছে সেই গ্রহের যে ভরটা এম প্রাইম ধরে নাও, সেটা হচ্ছে পৃথিবীর ভরের এবং ব্যাসার্ধের দুজনেরই 3 গুণ। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটাকে আরো ইজিলি করার চেষ্টা করব। তারপর দেখো কি বলছে, পৃথিবীর পৃষ্ঠে জি এর মান এত হলে ওই পৃষ্ঠের জি এর মানটা কত? তাহলে চলো আমরা একটু লিখে ফেলি। ওই পৃষ্ঠে যে জি এর মানটা, সেটাকে আমরা ধরলাম জি প্রাইম, সেটা কত হবে? জি এম প্রাইম বাই আর প্রাইম স্কোয়ার। এখন দেখো, প্রত্যেকটাই তোমার ভরটাও হচ্ছে 3 গুণ, ব্যাসার্ধ হচ্ছে 3 গুণ, তাহলে জি ইন্টু পৃথিবীর যেটা আছে এই এম প্রাইমের মানটা কত হবে? 3m। আচ্ছা, আর নিচে ব্যাসার্ধটাও 3 গুণ, তাহলে ব্যাসার্ধ হবে 3r, কিন্তু তার উপর একটা স্কোয়ার থাকবে। আচ্ছা, এবার দেখো কি লেখা যায়, এখান থেকে আমরা লিখতে পারবো জি ইন্টু থ্রাইজ এম ডিভাইড বাই 9r স্কোয়ার। তাহলে এখানে 3 9 এর ভিতরে 3 বার যাবে, আলটিমেটলি আমরা লিখতে পারবো জিএম বাই 3r স্কোয়ার। এবার খেয়াল করে দেখো, এইখানের যে জিএম বাই আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান, হুইচ ইজ জি ডিভাইডেড বাই 3। তো জি এর মান হচ্ছে 9.8 ডিভাইড বাই 3। তাহলে আলটিমেটলি তুমি বুঝতেছো এই 9.8 এর মধ্যে 3 তো আসলে কয়বার যাবে? 3 বার তো যাবেই, তো 3-এর থেকে একটু বেশি যাবে। এখন দেখো, এই প্রশ্নটাকে তোমাকে কনফিউজ করার জন্য 3-এর থেকে বেশি সবগুলোই হচ্ছে অপশন, 3-এর থেকে বেশি। এখন কি করবা ভাই? ওই যে আগের মতো হিসাব, আগের মতো ট্রিটমেন্ট, কি করতে হবে? একটু হাতে কলমে একটু ক্যালকুলেশন করতে হবে। So, হাতে কলমে ক্যালকুলেশন আশা করি পারবা, তবু এটা তোমাদের জন্য একটু করে দেই। দেখো 98 ভাগ 3, তাই তো? তাহলে 98 ভাগ 3 যদি আমরা এখানে করি, ধরো এখানে 3 রাখলাম, এটা হচ্ছে 98 রাখলাম, দশমিকে আমরা পরে হিসাব করবো, সেটা কোনো সমস্যা না। তাইলে কতবার যাবে? প্রথম কথা, 9 এর ভিতরে কয়বার যাচ্ছে? 9 এর ভিতরে 3 বার যাচ্ছে, তাহলে এখানে কত থাকে? শূন্য থাকে, কিছু বাকি থাকে না। এবার আছে 8, 8 এর মধ্যে তো 3 কয়বার যায়? 2 বার যায়, তাহলে আমরা এখানে লিখলাম 6। তাহলে দেখো, এই 8 এর ভিতরে যে 3টা আমাদের গেল, আমাদের কি করতে হবে? মূলত এই টোটাল অ্যান্সারটাকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমার অপশন বাকি থাকে কত? বাকি থাকে 2। এই 2 এর ভিতরে কি আসলে 3 যায়? যায় না, তাহলে কি করতে হবে? একটা দশমিক নিয়ে আসতে হবে। তো দশমিক আনলে এখানে শূন্য আনতে হবে। এবার 20 এর মধ্যে কয়বার যায়? 6 বার। তাইলে এখানে আমি লিখলাম হচ্ছে 6, নিচে আমি কত লিখতে পারবো? 18। আবারও এখানে 2 আসবে, আবারও 2 আসবে, আবারও 0 দিতে হবে, অর্থাৎ এটা আসলে এভাবে চলতে থাকবে, 6 6 এভাবে হইতে থাকবে। এখন দেখো, আমার কিন্তু অ্যাকচুয়াল অপশনে এখানে 98 নাই, 9.8 আছে। তাহলে 98 এর সাথে ভাগ করলে হচ্ছে 32 পয়েন্ট সামথিং। তাহলে দশমিকের পর এখানে কি এক ঘর না? তো এখানে যদি একটা দশমিক দেই, দশমিকটা কি এক ঘর ডান পাশে বা সরি বাম পাশে শিফট হয়ে আসবে। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা কি হবে? 3.2666। তার মানে কি 3.2 কত? 3.27। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আনসার। তুমি করে দেখো, আনসার তোমার এটাই আসবে। আচ্ছা, সো এখানে দশমিক দেওয়ার কারণে কি হয়ে গেছে? এক ঘর এটা শিফট হয়ে গেছে। এবারে দেখো, অভিকর্ষ ত্বরণ জি এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তো আমরা একটু পড়ি, দেখো কি বলছে। জি উচ্চতার উপর নির্ভরশীল। আসলে কি নির্ভরশীল? হ্যাঁ, নির্ভরশীল। কারণ কি? আমরা জানি জি ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। তার মানে উচ্চতার মান যত বেশি বৃদ্ধি পাবে, জি এর মান তত বেশি কমে যাবে। আচ্ছা, তো জি উচ্চতার উপর নির্ভরশীল, প্রথমটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে পরের গুলো একটু পড়ি দেখি। জি অক্ষাংশের উপর নির্ভরশীল না, এটা কিন্তু ভুল কথা। জি অক্ষাংশের উপর নির্ভরশীল, সূত্র আমরা দেখে আসছি। জি পৃথিবীর ঘূর্ণন গতির উপর নির্ভরশীল না, জি অবশ্যই পৃথিবীর ঘূর্ণন গতির উপর নির্ভরশীল। দেখো জি প্রাইমের মানটা হচ্ছে জি মাইনাস
ওমেগা স্কয়ার আর কজ ল্যামডা হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে পৃথিবীর কৌণিক গতি, পৃথিবীর কৌণিক বেগ। এটা হচ্ছে অক্ষাংশ। তাহলে খেয়াল করো, অক্ষাংশের উপরও জি নির্ভরশীল, ঘূর্ণন গতি বা কৌণিক গতির উপর সে নির্ভরশীল। কিন্তু জি সার্বজনীন ধ্রুবক, তাহলে বি এবং সি তো একটাও হইল না অ্যান্সার। ডি নাম্বার দেখো, জি সর্বজনীন ধ্রুবক, এই ছোট জি তো আর সর্বজনীন ধ্রুবক না, ক্যাপিটাল জি হচ্ছে আমাদের সর্বজনীন ধ্রুবক। তার মানে আমাদের কিন্তু শুধুমাত্র এটাই হচ্ছে টিকে থাকে। তো অ্যান্সার কোনটা হবে সেটাও আমরা একটু শেখার সময় শেখার চেষ্টা করব, আবার কোনটা হবে না সেটাও আমরা একটু লজিক জানার চেষ্টা করব যখন আমরা নিজেরা বাসায় সলভ করার চেষ্টা করব। পরীক্ষার খাতায় তো আসলে অ্যান্সার পেয়ে গেলে আর পরেরগুলো দেখার কোনো দরকার নেই। আচ্ছা, এবার দেখো, পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন কি হয়? তা আমরা বলছিলাম যে পৃথিবীর কেন্দ্র যখন হিসাব করব, কেন্দ্রে যখন হিসাব করব তখন পৃষ্ঠ থেকে আস্তে আস্তে কোথায় যেতে হয়? গভীরতায় যেতে হয় আস্তে আস্তে। তার মানে তোমাকে এইচ গভীরতার সূত্র ব্যবহার করতে হবে। তো এইচ গভীরতায় আমরা বলছিলাম জি এর মানটা হবে 4/3 পাই জি রো আর মাইনাস এইচও বলতে পারো, অথবা হচ্ছে স্মল আর বলতে পারো। স্মল আরটা হচ্ছে সরাসরি ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে স্মল আর যদি আমার সরাসরি ব্যাসার্ধ হয়, তো পৃথিবীর কেন্দ্রে সেই ব্যাসার্ধের মানটা আসলে কত? তো কেন্দ্রে ব্যাসার্ধ কত হয়ে যাবে? 0। তো কেন্দ্রে যদি ব্যাসার্ধ 0 হয়ে যায়, জি এর মানটা অবশ্যই কত হবে? 0 হবে। এজন্য আমাদের অ্যান্সার হবে হচ্ছে এ। এবার দেখো, একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয় যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 3 গুণ। তো কোনো ব্যক্তি পৃথিবী পৃষ্ঠ থেকে লাফ দিয়ে 1 মিটার উচ্চতায় উঠতে পারলে উক্ত গ্রহে কত উচ্চতায় উঠতে পারবেন? সেই ম্যাথটা মোটামুটি দুইটা নিয়মে মোটামুটি করা যায়। তোমরা খেয়াল করে দেখো, 1 মিটার উচ্চতায় উঠছে মানে কি? ওইটা তার কি সর্বোচ্চ উচ্চতা। তা আমরা কি জানি? সর্বোচ্চ যে উচ্চতা সেটা হচ্ছে h ইকুয়ালস টু ইউ স্কয়ার বাই 2g। তার মানে h এর সাথে আমার কি দেখতে হবে? g এর সম্পর্কটা দেখতে হবে। তো h এর সাথে g এর সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক। আচ্ছা, যেহেতু ব্যস্তানুপাতিক, আমাকে দেখতে হবে কার কার মধ্যে কম্পারিজন করছে। একটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, আরেকটা হচ্ছে অন্য একটা গ্রহ, যেই গ্রহের ভর এবং ব্যাসার্ধ হচ্ছে ওই পৃথিবীর তুলনায় কত গুণ? 3 গুণ। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা কি করতে পারি দেখো, আমরা এই জি এর মানটা যদি আগে বের করে নেই, ওই উক্ত গ্রহ যে নতুন গ্রহটা, সেই নতুন গ্রহের যে জি সেটা ধরলাম আমরা হচ্ছে জি প্রাইম। তাইলে জি প্রাইমের যে মান হবে, জি প্রাইম আপন জি, এটার ভ্যালুটা হবে হচ্ছে এম প্রাইম বাই এম ইন্টু আর বাই আর প্রাইম হোল স্কয়ার। এখন দেখো, এখানে বলছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 3 গুণ, দুটাই 3 গুণ। তাহলে আমরা কি করতে পারি? 3m বাই এম, গ্রহেরটা বেশি, তাহলে গ্রহেরটা হচ্ছে 3 গুণ করতে হবে, তো এটা হচ্ছে 3r হবে, আর প্রাইমটা হচ্ছে 3r হবে। আলটিমেটলি দেখো এগুলো কাটা যায়, কি থাকে? 3 ইন্টু 1/3 স্কয়ার। তো এখানে এটা কাটলে 1/3 থাকবে। তার মানে বুঝতে পারতেছো যে আমার জি এর যে মানটা, জি প্রাইম বাই জি এর যে মানটা, সেটা হচ্ছে আমাদের আসলে 1/3। এখন দেখো ভাই, আমরা জানি জি এর সাথে এইচ এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, তাই না? তো জি এর মান বেশি থাকা মানে এইচ এর মান কমবে, আর জি এর মান কম থাকা মানে এইচ এর মান বাড়বে। তো এইচ ইজ প্রপোর্শনাল টু 1/g মান আসলে আমরা কি বলতে পারি বলতো? আমরা বলতে পারি যে এইচ প্রাইম বাই এইচ ইকুয়ালস টু, যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে এইচ প্রাইমের জি প্রাইম থাকবে নিচে আর এইচ এর জি থাকবে হচ্ছে উপরে। তাহলে আমার এই মানটা এখন দরকার। তোমাকে পৃথিবী পৃষ্ঠের 1 মিটারটা দিয়ে দিছে, হুইচ ইজ পৃথিবীর সবকিছু হচ্ছে আমাদের প্রাইম সারাটা। তাহলে প্রাইম সারা হচ্ছে এইচ এর মানটা 1 মিটার দিয়ে দিছে। তাহলে এইচ প্রাইমের মানটা কত হবে? এইচ প্রাইম বাই 1 ইকুয়ালস টু জি বাই জি প্রাইম। তো জি প্রাইম বাই জি যদি 1/3 হয়, জি বাই জি প্রাইম কত হবে? 3 হবে। তাইলে আমার এইচ প্রাইমের মানটা হবে 3 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। অর্থাৎ তুমি প্রথমে কি করবা? তুমি প্রথমে হচ্ছে জি প্রাইমের মানটা বের করবা। এরপর তোমার যদি জানা থাকে যে এইচ এর সাথে জিটা হচ্ছে ব্যস্তানুপাতিক, সেই ক্ষেত্রে তুমি সরাসরি অ্যান্সারটা করে দিতে পারবা যে হ্যাঁ, যেহেতু জি প্রাইম আর জি এর অনুপাত হচ্ছে 1/3,
তাহলে অবশ্যই এইচ প্রাইম বাই এইচ এর অনুপাত হবে হচ্ছে শুধুমাত্র 3। এভাবে তুমি অল্প সময় কিন্তু করতে পারো। আর যদি রিটেন আসে, যেহেতু এটা একটা রিটেন প্রবলেম, রিটেন আসলে তোমাকে একটু ইকুয়েশন গুলো লিখে একটু কম্পেয়ার করে দেখাতে হবে। ঠিক আছে? ওকে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এখানকার প্রবলেম। এবং এটা কিন্তু আসলে অন্যভাবেও করা যেতে পারে। সেটা হচ্ছে তুমি যদি ধরো এটা যে মোট যে শক্তিটা আমার বিভব শক্তি, তুমি যদি বিকল্প নিয়মে কিন্তু এটা করতে পারো। কিভাবে? তুমি চিন্তা করতে পারো যে পৃথিবী যেটা আছে তার যে বিভব শক্তি আর আমাদের অন্য যে গ্রহ আছে তার যে বিভব শক্তি সেটা হচ্ছে পরস্পর কি সমান। কারণ বিভব শক্তি তো আর চেঞ্জ হয় না, বা শক্তি তো আসলে চেঞ্জ হয় না। তাহলে একটাকে পৃথিবী ধরো আর একটাকে হচ্ছে অন্য গ্রহ ধরো। এভাবে ধরেও তুমি যদি মানটা বের করতা, তাহলে এইচ প্রাইমের মানটা দেখো কত আসতো। এইচ প্রাইমের মান আসতো এইচ ইন্টু জি বাই জি প্রাইম। এইচ এর মানটা হচ্ছে 1 আর জি বাই জি প্রাইমের মানটা হচ্ছে এটার উল্টা মানে 3। একবারে অ্যান্সার আসতো 3 মিটার। সেটা হচ্ছে বিকল্প শর্টকাট প্রসেস। ঠিক আছে? বাট এটা কিন্তু ভাই বিকল্প হইলেও বা শর্টকাট প্রসেস হইলেও এটাও কিন্তু তুমি রিটেনে কি করতে পারবা, ইউজ করতে পারবা। রিটেনেও করতে পারতেছো, এটা সিকিউ করতে পারতেছো, এমসিকিউ করতে পারতেছো। হ্যাঁ, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। সো দুইটা নিয়মের মধ্যে যার যেটা ভালো লাগে সে সেটা করতে পারো। ওকে, এবার দেখো আমাদের এরপরে হচ্ছে টাইপ 7, যেটা হচ্ছে মিক্সড আর কি, বিবিধ। সো বিবিধের মধ্যে প্রথম যে কনসেপ্ট সেটা হচ্ছে আমাদের কাক্ষিক শক্তি। তো কাক্ষিক শক্তি বলতে আসলে আমরা কি বুঝি সেটা একটু চিন্তা করো। ধরো আমাদের যদি একটা গ্রহ এখানে থাকে, হ্যাঁ, গ্রহ থেকে মনে করো আমরা গ্রহের ভেতরে কিছু না লিখি, ধরো এটা হচ্ছে আমাদের গ্রহ আছে, ব্যাসার্ধ আছে আর, এবং গ্রহ থেকে সার্টেন দূরে, ধরো গ্রহ থেকে এইচ উচ্চতায় একটা উপগ্রহ আছে, ধরো এটা হচ্ছে আমাদের উপগ্রহ। এখন এই উপগ্রহ যদি আমার ঘোরা শুরু করে, গ্রহকে কেন্দ্র করে যখন আমার উপগ্রহ ঘোরা শুরু করবে, তখন তার কক্ষপথের ব্যাসার্ধ আসলে কত দাঁড়াইলো দেখো তো, আর প্লাস এইচ, তাই না? এই আর প্লাস এইচ হচ্ছে আমার কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা, এই কক্ষপথের যে ব্যাসার্ধটা, এটার জন্য এই যে নির্দিষ্ট যে কক্ষপথ, তার মধ্যে কিন্তু উপগ্রহের কি থাকবে, শক্তি থাকবে। যেহেতু উপগ্রহর সার্টেন একটা ভেলোসিটি আছে, সেই বেগের কারণে তার মধ্যে থাকবে গতিশক্তি। এবং যেহেতু উপগ্রহ এবং গ্রহের মধ্যে একটা সার্টেন ডিস্টেন্স আছে বা একটা দূরত্ব আছে, তাহলে তার মধ্যে একটা বিভব শক্তি জমা থাকবে। তাহলে কাক্ষিক শক্তি বলতে আমরা যেটা বুঝাইতেছি সেটা হচ্ছে আমার যে কক্ষপথ, আমার কক্ষপথের মোট শক্তি বলতে আমরা কাক্ষিক শক্তি বুঝবো। আচ্ছা, এখন চলে আসো, প্রথমে যেটা আমরা বের করতে চাই সেটা হচ্ছে মোট শক্তির কয়টা ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে দুইটা। মোট শক্তি যেটা, একটা হচ্ছে আমাদের বিভব শক্তি, একটা হচ্ছে আমাদের গতিশক্তি। তো প্রথমে আমরা চলো একটু বিভব শক্তিটা বের করে আসি। তো বিভব শক্তি যখন আমরা বের করছি, আমরা একটু আগেই দেখছিলাম, আমরা লেকচার 1-এ দেখছিলাম যে বিভব শক্তির যে মানটা, সেই বিভব শক্তির মানটা হচ্ছে মাইনাস, এটাকে ইপি দ্বারাও লিখতে পারো, ইউ দ্বারাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এর মানটা হচ্ছে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই দূরত্ব, দূরত্বটা কত, আর প্লাস এইচ। তো এটাকে তুমি 1 নাম্বার দিয়ে রাখো, সহজে দিয়ে রাখো। এবার তুমি যদি গতিশক্তিটা দেখতে চাও, দেখো গতিশক্তি লিখতে পারি হাফ এমভি স্কয়ার। ভি এর যে মানটা, ভি এর মানটা হচ্ছে আমাদের কি, উপগ্রহের বেগ। তো উপগ্রহের বেগের মানটা এখানে আমাদের বসাতে হবে, হাফ এম, উপগ্রহের বেগটা তোমরা জানো রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ। এটার আবার স্কয়ার করতে হবে। তো স্কয়ার করলে কি পাবো, হাফ এম জিএম বাই আর প্লাস এইচ। এখন একটু খেয়াল করে দেখো ভাইয়া, এই জিএম আর প্লাস এইচ, এই যে জিএমএম বাই আর প্লাস এইচ এখানেও আছে। এবং খেয়াল করো এই মানটা আসলে কার সমান, আমি যদি এটাকে একটু এই মাইনাসটাকে যদি এই পাশে নিয়ে আসি, কোনো সমস্যা তো আর নাই। এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলে এই জিএমএম বাই আর প্লাস এইচ এর মান হবে মাইনাস ইপি। সো এখানে আমি কি লিখতে পারি, এখানে লিখতে পারি মাইনাস ইপি। তার মানে একটা লাইনে আমি কি লিখতে পারবো, সেটা হচ্ছে ইকে এর মানটা হচ্ছে হাফ মাইনাস ইপি এর সমান। তার মানে আমি লিখতে পারবো, আমরা একটু এখানে লিখে রাখি,
ইকে এর মানটা হচ্ছে মাইনাস ইপি বাই 2। তার মানে ইপি এর মানটাকে আমি লিখতে পারবো মাইনাস 2 ইকে। সো এটা হচ্ছে আমাদের বিভব শক্তি এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। আমি যদি গতিশক্তি জানতে পারি তাহলে আমি জাস্ট 2 দ্বারা গুণ করে তার আগে একটা মাইনাস বসালেই বিভব শক্তি পাবো। আর যদি আমি বিভব শক্তি জানতে পারি সামহাউ, তাহলে তাকে -2 দ্বারা ভাগ করলেই অ্যান্সারটা চলে আসবে। তো এটা হচ্ছে দুজনের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো ভাই, মোট শক্তি কত হবে? মোট শক্তির জন্য আমরা কি করতে পারি, এই ইপি এর মানটা এখানে বসাইতে পারি। তাহলে ইপি এর মানটা যদি আমি বসাই -2 ইকে প্লাস ইকে, তাহলে মোট শক্তির মানটা দেখো কত দাঁড়াচ্ছে। সুতরাং মোট শক্তি ই টোটাল হবে -ইকে। ওকে, সো কেউ চাইলে -ইকে দিয়েও লিখতে পারে, আবার ইকে এর মান যেহেতু ইপি বাই 2, কেউ চাইলে এটাও লিখতে পারে ইপি বাই 2। এখানে যে মাইনাস এবং মাইনাস গিয়ে প্লাস হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের মোট শক্তির ইকুয়েশন। আমি -ইকে করলেও মোট শক্তি পাবো, ইপি বাই 2 করলেও মোট শক্তি পাবো। আর গতিশক্তি বিভব শক্তির সম্পর্ক হচ্ছে এটা, গতিশক্তিকে দ্বিগুণ গুণ করলেই তার আগে একটা মাইনাস দিয়ে দিলে সেটা হয়ে যাবে বিভব শক্তি। হোপফুলি আমরা কাক্ষিক শক্তির কনসেপ্টটা বুঝতে পারছি। এবার চলো আমরা একটা ছোট্ট ম্যাথ করে ফেলি। দেখো বলছে কোন উপগ্রহের বিভব শক্তির মান বলে দিছে। তাহলে আমাদের হচ্ছে ইপি বলে দিছে এ, এ জুল হলে সেই ক্ষেত্রে এর গতিশক্তি এবং কাক্ষিক শক্তি নির্ণয় করো। আমরা কি জানি, আমাদের গতিশক্তির যে মানটা, খেয়াল করে দেখো, আমাদের গতিশক্তির যে মানটা সেটা হচ্ছে -ইপি বাই 2। আমি সরাসরি এখানে লিখতে পারবো -ইপি বাই 2। তো বিভব শক্তির মান দিয়ে দিচ্ছে হচ্ছে আমাদের এ, এটা হবে কত, এ বাই 2। একক কি হবে, একে একক হবে, এত জুল হবে, কাজ শেষ। আর কাক্ষিক শক্তি চাইছে, মানে মোট শক্তি চাইছে। সো টোটাল যেটা হবে, দেখো টোটালটা দুই ভাবে হিসাব করতে পারো তোমরা। একটা হচ্ছে সরাসরি বিভব শক্তির সাপেক্ষে, আর একটা হচ্ছে কি সরাসরি গতিশক্তির সাপেক্ষে। তাহলে এখানে আমার বিভব শক্তির সাপেক্ষে করাটা বেটার হবে, যেহেতু বিভব শক্তির মান দিয়ে দিছে। সো ইপি বাই 2, তো ইপি এর মানটা হচ্ছে আমাদের এ ডিভাইড বাই 2, এত জুল। তো একটা বিষয় তোমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে বিভব শক্তির যে মানটা হয় সেটা আসলে নেগেটিভ হয়। ওটা আকর্ষণ বোঝাইতে আর কি, যেহেতু আকর্ষণমূলক শক্তি, এজন্য বিভব শক্তির মানটা আসলে নেগেটিভ হয়। সো এখানে এই এ যেটা আছে এটা আসলে নিজেই ঋণাত্মক। হ্যাঁ, এখানে আসলে বোঝা যাচ্ছে না, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঋণাত্মক। সো ওই ঋণাত্মক যে এনার্জিটা, যেহেতু এর মান ঋণাত্মক, সো টোটাল এনার্জিটা আসলে এখানে ঋণাত্মকই হবে। আর এখানে যেহেতু গতিশক্তির ক্ষেত্রে দেখো এ ঋণাত্মক, তার আগে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি প্লাস, তার মানে গতিশক্তিটা পজিটিভ হবে। তোমরা ইকুয়েশন যদি দেখো, ইকুয়েশনে একই বিষয়। বিভব শক্তির যে মানটা সেটা হচ্ছে একটা নেগেটিভ মান, গতিশক্তির মান তো কখনো আসলে নেগেটিভ হয় না, তো গতিশক্তির মানটা পজিটিভই থাকবে। আর আলটিমেটলি টোটাল এনার্জিও আসলে ওইভাবে চিন্তা করতে পারো, যেহেতু গতিশক্তি পজিটিভ, তার আগে মাইনাস সাইন বসাইলে কি হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে মোট শক্তি আসলে কি নেগেটিভ। আবার এভাবে চিন্তা করতে পারো যে বিভব শক্তিটা আসলে নেগেটিভ থাকে, তাকে 2 দ্বারা ভাগ করলে সেটা নেগেটিভই থাকবে, তাহলে মোট শক্তি কি থাকতেছে, নেগেটিভ থাকতেছে। এজন্য কক্ষপথের মোট শক্তি আসলে নেগেটিভ থাকে, বিভব শক্তিটাও নেগেটিভ থাকে, আর গতি শক্তিটা পজিটিভ থাকে। সো এই বিষয়গুলো একটু যদি মাথায় রাখতে পারি তাহলে আমাদের আইডিয়াটা ক্লিয়ার থাকবে। সো এরই মধ্য দিয়ে আমাদের ওই পার্টটা শেষ। এখন জাস্ট লাস্টের একটা পার্ট দেখতে হবে, এটা জাস্ট মিক্সড একটা টাইপ, অন্য কোনো টাইপের সাথে আমরা এটা মিলাই নেই। দেখো কি বলছে, পৃথিবী পৃষ্ঠের উপর কোনো বায়ুমণ্ডল না থাকলে দিবসের ব্যাপ্তি। এটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে, সো আমরা এটাকে দুই ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। মেথড 1 দেখো, মেথড 1টা হচ্ছে যেটা অ্যাকচুয়ালি হয় যখন বায়ুমণ্ডল আসলে থাকে। হ্যাঁ, ধরো তোমার হচ্ছে পৃথিবী আছে, এখন আমরা জানি যে পৃথিবীর যে অংশে আলো এসে পৌঁছে সেই অংশ হচ্ছে দিন, আর যে অংশে অন্ধকার থাকে সেই অংশ হচ্ছে তখন রাত। এখন এই যে দিন বা এই যে রাত, এটা তো আসলে সূর্য থেকে আমার আলো আসতে হবে। তাইলে ধরো এটা হচ্ছে পৃথিবী, আর এটা হচ্ছে আমাদের বিশাল সূর্য। এটা হচ্ছে ধরো আমাদের সূর্য। তাহলে সূর্য থেকে যে আলোটা আসে, এই আলোটা আসার সময় যেহেতু বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস থাকে, বিভিন্ন লেয়ারে বিভিন্ন গ্যাসের ঘনত্ব থাকে, তো সূর্য থেকে আলোটা ডিরেক্টলি আসতে পারে না ভাই। তখন আলোটা কিভাবে আসে, আলোটা প্রতিসরণ হইতে হইতে আসে। হ্যাঁ, এরকম স্ট্রেট আসতে পারে না। কিন্তু আমরা বলবো যে বায়ুমণ্ডল যেহেতু নাই, তাহলে আলো তো সরাসরি চলে আসতে পারবে। তাহলে তুমি একটু বুদ্ধি খাটায় বলো, আলো যদি প্রতিসরণ হয়ে হয়ে আসে, একটা একটা লেয়ারে যদি প্রতিসরিত হয়ে হয়ে আসে, তাহলে আলোর আসতে বেশি সময় লাগবে। আর যদি বায়ুমণ্ডল নাই থাকে, তাহলে আলোর কি হবে না,
প্রতিসরণ হবে না। তাহলে আমি বলতে পারি বায়ুমণ্ডল না থাকলে আলোর প্রতিসরণ হবে না। তো প্রতিসরণ যদি না হয়, প্রতিসরণ না হলে আলোর বেগটা বেশি, তার মানে আলো আগে আসবে, আলো আগে আসবে। আবার আলো যদি আগে 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 আসে তাহলে আলো আবার যাবেও আগে, মানে দিনও আগে হবে, রাতও আগে হবে। এবং এটা দেখা যায় যে মোটমাট যেতে এবং আসতে 2 মিনিট 2 মিনিট করে 4 মিনিট, টোটাল 4 মিনিট সময় হচ্ছে আসলে বেশি লাগে যদি বায়ুমণ্ডল থাকে। তো প্রতিসরণের কারণে 4 মিনিট সময় বেশি লাগে। তাহলে প্রতিসরণ যদি না হয় তাহলে 4 মিনিট সময় কমে যাবে। এজন্য প্রতিসরণ না হলে একটি দিবসের ব্যাপ্তি দেখা যায় অলমোস্ট অলমোস্ট 4 মিনিট কমে যায়। এটা হচ্ছে একটা ব্যাখ্যা, হ্যাঁ, যে তোমার বায়ুমণ্ডল না থাকলে দিবসের ব্যাপ্তিটা হচ্ছে কি পাবে, হ্রাস পাবে। আরেকটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, এভাবে অনেকে বলে মেথড 2। এই ব্যাখ্যাটা কেমন দেখো, যে বায়ুমণ্ডল যেহেতু আছে, বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো আছে তাদের ভর কিছুটা হইলেও তো আছে, তাই না? তাহলে বায়ুমণ্ডলের ভরের সাথে এই টোটাল ভরটা যখন অ্যাড হয় পৃথিবীর, তখন তার যেই মোট ভরটা বৃদ্ধি পায়। আর আমরা জানি মোট ভর বৃদ্ধি পেলে জড়তার ভ্রামক কি পায়, বৃদ্ধি পায়। তাহলে জড়তার ভ্রামক বৃদ্ধি পাওয়া মানে কি, পরবর্তীতে জড়তার ভ্রামক যদি বৃদ্ধি পায়, মনে করো আমি বললাম যে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডল থাকলে তোমার কি থাকবে, গ্যাস থাকবে, গ্যাস থাকলে জড়তার ভ্রামক কি থাকবে, বেশি হবে। আর বায়ুমণ্ডল নাই, না থাকলে ভর কম, ভর কম থাকলে পরবর্তী জড়তার ভ্রামক আগের থেকে কি হয়ে যাবে, কমে যাবে। কারণ বায়ুমণ্ডল নাই, তাহলে ভরও কমবে, ভর কমলে জড়তার ভ্রামকটাও কি কমবে। এখন আমরা জানি যে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা কি বলে, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা বলে I1 ω1 সমান I2 ω2। তাহলে ভাই চিন্তা করো, আমরা জানি যে দুজন হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক I এর সাথে ওমেগা। সো যদি I2 যদি ছোট হয়, I1 যদি বড় হয়, যদি I2 ছোট হয়, I1 যদি বড় হয়, তাহলে বড় কে হবে এখানে ওমেগার মধ্যে, অবশ্যই ω2টা বড় হবে। ω2 যদি বড় হয়, আমরা কি জানি ওমেগা মানে হচ্ছে 2π/t। তো যদি ওমেগার মানটা বৃদ্ধি পায় তাহলে টি এর মানটা কমে যাবে। তাহলে ω2 বৃদ্ধি পেলে অবশ্যই T2টা হ্রাস পাবে। তো T2 উড বি লেস দ্যান T1। সো এটা হচ্ছে আরেকটা ব্যাখ্যা, যে তোমার দেখো পর্যায়কালটা কি হয়ে যাচ্ছে, আগের তুলনায় কমে যাচ্ছে। সো দিবসের ব্যাপ্তি হ্রাস পাবে। সো মেথড 1টাই আমি দেখছি হচ্ছে ম্যাক্সিমাম সোর্স দ্বারা ভেরিফাইড। সো মেথড 1 মেথড 2 তুমি দুইটাই আসলে অ্যান্সার করতে পারো, বাট অ্যাকচুয়াল দুই ক্ষেত্রে অ্যান্সার করলে একই অ্যান্সার আসতেছে, দ্যাট ইজ তোমার দিবসের ব্যাপ্তিটা কি পাবে, হ্রাস পাবে। সো এরই মধ্য দিয়ে আমাদের লেকচার 2 শেষ। তোমাদের সাথে আবারও ইনশাল্লাহ লেকচার 3 তে দেখা হচ্ছে।